স্টার্ট। মানে রেকর্ড তো হচ্ছে, এটা কাট করতে হবে, কিন্তু মেইন যেটা আমরা টপিকটা ডিসকাস করব আজকে, যে নির্বাচন যেহেতু 12 তারিখ, সো আমাদের দুইজনের ভিউ পয়েন্ট বেসড অন উইচ পলিটিক্যাল পার্টি টু ভোট ফর, মানে ভোট কেন দেওয়া উচিত কেন দেওয়া উচিত না, অ্যাপ্রিহেনশন, মানে বিএনপি হইলে কি অ্যাপ্রিহেনশন হয় বা জামাত আসলে কি অ্যাপ্রিহেনশন আছে আমাদের পক্ষ থেকে, এটা নিয়ে ডিসকাস করতে পারি। আপনার ভিউ পয়েন্ট আপনি দিতে পারেন, আমারটা দিতে পারি। হ্যাঁ, তো হ্যাঁ, এই দুইটাই থাক আপাতত। পরে যদি ভালো হয় এটা, তাহলে কন্টিনিউ হ্যাঁ, করলাম, মানুষ আরো আসলো, কথা প্রসঙ্গে নতুন কিছু আসতেই পারে। হ্যাঁ, নতুন কিছু আসতে পারে। তাহলে লেটস স্টার্ট এখন। প্রশ্ন মানে শুরু করে, আমি যেহেতু হোস্ট হ্যাঁ, করতেছি, তো আমি হোস্ট, হ্যাঁ। প্রশ্ন দিয়ে শুরু করলাম। আপনার কাছে মনে হচ্ছে, মানে বর্তমান যে প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, ইলেকশন সামনে, তো আপনার কাছে ফেভারেবল পার্টি, মানে বোথ পার্টির কিছু প্রোস কনস আছে বাংলাদেশের স্টেবিলিটির ক্ষেত্রে, বা তরুণ, মানে যারা আমরা তরুণ ভোটার, ওদের কোন কোন পার্টির কোন জিনিসটাকে আপহোল্ড করা উচিত, এন্ড আরো বেটার কিভাবে করা যেত, এটা নিয়ে আপনার মতামতটা আমি একটু জানতে চাই। আমি মনে করি এটা ট্রিকি কোয়েশ্চেন। এইভাবে আসলে প্রত্যেকের তো পার্সপেক্টিভ ভিন্ন। হুম। তো আমার জায়গা থেকে এখন বাংলাদেশের এখন প্রধান দুইটা দল হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামী, তাই না? হুম। এছাড়াও অন্যান্য যেই দলগুলো আছে সেই দলগুলো আমি একেবারে বাদ দিতে পারি না। প্রত্যেকটা দলেরই কিছু ভালো ভালো দিক আছে। হুম। যেমন আমি যদি উল্টা ক্রমে বলি যে আম, বামপন্থী দলরা এবার একটা জোট করছে। কি, আমি হুম। নাম ভুলে গেছি ওই জোটের নাম, যাই হোক। এটা বাংলাদেশের জন্য খুব চমৎকার একটা কাজ। আগে কখনো এরকম বামপন্থী জোট ছিল না। এরা দেখা গেছে কখনো কখনো আওয়ামী লীগের খাতে চড়া হয়েছে, কেউ কেউ হুম। হয়তো নাম সর্বস্ব হয়ে বিএনপির সাথে যোগ দিছে। এখন হুম। আমাদের বিএনপির সাথে একটা বা দুইটা বামপন্থী দল আছে, কিন্তু ওদের হুম। হয়তো কোনো সিট পায় না ওরা, মানে হুম। জোট থেকে, যাই হোক। হুম। তো ওদের আমি ডাক্তার মনীষা চক্রবর্তীকে অনেক আগে থেকে ফলো করি। হুম। আমি যে খুব বামপন্থীদের ফ্যান এমনটা না, কিন্তু মনীষাকে আমার খুব পছন্দ ছিল। আচ্ছা। হ্যাঁ। সো ও ও যদি সংসদে যেতে পারে ভালোই হবে। তো হুম। এইভাবে আমি আসলে কোনো দলকে আম, কি বলে মূল্যায়ন করার চাইতে আমি প্রার্থীকে বেশি গুরুত্ব দিই সবসময়। যেমন আমি তো জানি না, আমি গোপালগঞ্জের ছেলে। তো ও আচ্ছা। গোপালগঞ্জ, হ্যাঁ, গোপালগঞ্জ বললেই সবার একটা ধারণা, বদ্ধমূল ধারণা হচ্ছে যে নৌকা। গোপালগঞ্জ মানে হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার। আমাদের কাছে এই পড়বে। নিয়ে আমার এলাকার দিক থেকে আমার প্রতি মানুষের একটু বিরক্ত প্রকাশ পায় আমি দেখি। যেমন হুম। কেউ তো বলেই যে আমি গোপালগঞ্জের সন্তান কিনা, এই নিয়ে তাদের সন্দিহান, মানে তারা সন্দেহ আছে। সন্দেহ প্রকাশ করে। তা আমি প্রশ্ন করি, গোপালগঞ্জের সন্তান হইতে গেলে কি করা উচিত, বা আমি কি করলে আমি হ্যাঁ। প্রমাণ করতে পারবো আমি গোপালগঞ্জের সন্তান? যাই হোক, এর কোনো আচ্ছা। উত্তর আমি হুম। পাই নাই তেমন। যেমন গোপালগঞ্জের আমাদের এলাকার একটা এমপি ছিল আওয়ামী লীগের, ওই শেখ সেলিম, জানেনই হুম। তো। লম্বা সময় আওয়ামী লীগের হুম। প্রেসিডেন্ট সদস্য, একটা সময় স্বাস্থ্যমন্ত্রী। আমি সব সময় এদেরকে ছোটবেলায় আমি ছোটবেলায় রাজনীতি বুঝতাম না, কিন্তু তখন থেকে আমি হুম। ওকে বলতাম হচ্ছে চোরা সেলিম। হুম। কারণ আমার কাছে মনে হয় যে আম, আমি সব সময় একটা মানুষকে দেখে জাজ করতে চাই না, কিন্তু হুম। কখনো কখনো কাউকে মন থেকে ভালো লাগে, কখনো কখনো কাউকে মন থেকে সে ঘৃণাও জন্মায়। সে ঘৃণা হুম। জন্মানোর দিক থেকে শেখ সেলিম, কোনো কারণ নাই। হুম। রিজন নট, কোনো কারণ নেই। আমার কাছে তাকে ভালো লাগতো না, ভালো লাগতো না। কিন্তু ভালো। পরবর্তী দিনত আমি জানতে পারছি তার কুকর্মের তো বিশাল হিসাব আমাদের কাছে হিসাব পাওয়াই আছে। যায়। তো এইটা হচ্ছে অবস্থা এখন। বিএনপির ক্ষেত্রে যদি বলেন, আমি বিএনপির টপ লিডারশিপ থেকে যদি বলি, তারেক রহমান লম্বা সময় দেশের বাইরে ছিলেন, প্রায় 17 বছর। হুম। আহ, যেমন আপনার সাথে আমাকে আগে একদিন একটা কথা বলার সময় প্রশ্ন করছিলেন যে আমি প্রশ্ন আপনাকে হুম। করছিলাম যে ওনার 17 বছরের ইনকাম সোর্স কি ছিল, উনি কিন্তু হুম। ক্লিয়ার করেন নাই। হুম। হ্যাঁ, যেটা অলওয়েজ একটা প্রশ্নের জন্ম দেয়। এবং হুম। আমি মনে করি আহ যারা রাজনীতি সচেতন তাদের কাছে এই প্রশ্ন থাকবেই। কারণ হুম। আমার দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কি করেন, কিভাবে তার হুম। দিনানিপাত করতেছেন তিনি, এটা হুম। জানার অধিকার আমার আছে। আচ্ছা। হুম। হ্যাঁ, কিন্তু উনি ক্লিয়ার করেন নাই। যাই হোক, ক্লিয়ার করেন নাই সেটা আমি যদি পাশ কাটিয়েও রাখি, এছাড়াও ওনার যে প্রস্তাবনা গুলা, ওনার পরিকল্পনা কিছু কিছু যেগুলো আসছে, বেশ কিছু পরিকল্পনা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। হুম। তবে আম, ওনার একটা জিনিস ভালো লাগছে যে শুরু থেকে উনি এসে আম, ওই যে 25শে ডিসেম্বর তো উনি ডিসেম্বর। আসলেন, হুম। ওনার হুম। একটা হুম। জিনিস ভালো লাগলো আমার সব থেকে বেশি, যে উনি
আম, প্রথাগত দিক, যেমন আগের সময় আমরা দেখতাম যে শেখ হাসিনা স্টেজে উঠলেই খালেদা জিয়াকে দুধধ্বনি করতো। হুম 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 খালেদা জিয়া স্টেজে উঠলেই মোটামুটি কম বেশি দুধধ্বনি তিনি করতেনই। কর- তো উনি এই জায়গাটা একটু পাশ কাটাইতে পারছেন, যেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। উনি কাউকে দুধধ্বনি উম, না দিয়ে বরং সবাইকে নিয়ে কাজ করতে। হ্যাঁ, একটা সেকেন্ড, আমি টু বি অনেস্ট, খালেদা জিয়ার কোনো ভাষণে মানে দ্য ওয়ে শেখ হাসিনা রেসপন্ডেড অ্যাবাউট খালেদা জিয়া না না, এক্সট্রিমলি এরকম অবশ্যই আমি না, না দেখি না না নাই। না, ডিফারেন্ট। বিরোধী খালেদা তো জিয়ার, বিরোধিতা থাকবে, হ্যাঁ, মানে নোংরামি যেটা নিয়ে আসছিল মেইন স্ট্রিমে, মানে শেখ হাসিনা লাস্টের দিকে এরকম একটা পর্যায়ে নিয়ে গেছিল যে খালেদা জিয়ার যুদ্ধের সময় ওনাকে কে কে নিয়ে গেছে উনি, তারপর মদ খায়, মানে এরকম, মানে এটা এগুলো এত খুবই, ন্যাস্টি একটা এগুলো প্রধানমন্ত্রীর মুখে এটা। এগুলো হ্যাঁ জঘন্য, হ্যাঁ, জঘন্য ব্যাপার। আমি জঘন্যতম কখনোই এগুলো কথাবার্তা সাপোর্ট বলা করতে হয়েছে আর পারি কি। না। কারণ একটা দায়িত্বশীল জায়গা থেকে এইভাবে কথা বলা একটা উচিত না। প্রধানমন্ত্রীর মুখ থেকে মেন হ্যাঁ, কথা হচ্ছে হ্যাঁ, চুরি করে হোক, জোর করে থাকুক, একটা সিট, সে সে তো একটা সরকার প্রধান। চেয়ার হ্যাঁ, হোল্ড করছে, একটা হোল্ড করে এক্স্যাক্টলি। থাকা অবস্থায় সেখানে সে একটা প্রিভিয়াস প্রাইম মিনিস্টার কিনে তাও একটা মহিলা, উনি যে কথা বলছে এগুলি মানে আনহিয়ারেবল, অবশ্যই আনবিয়ারেবল, এগুলো, এটা এগুলো মোটেও আসলে গ্রহণযোগ্য না। এগুলো গ্রহণযোগ্য না। মোটেও হ্যাঁ। গ্রহণযোগ্য না। হুম হ্যাঁ, আর মোদ্দা কথা, যার যেটা খারাপ তাকে সেটা হুম খারাপ বলতেই হবে। এই নিয়ে হুম যদি আমি সংকোচ বোধ করি, তাহলে আমার কাছে মনে হয় দিন শেষে আমি মানুষকে না, এই মূল্যায়ন আমি করতে পারি না। পারি না, হ্যাঁ, রাইট, এগ্রি, তো এগ্রিড। হুম এখন আম, যেমন তারেক রহমানের বেশ কিছু প্ল্যান কয়েকদিন আগে উনি বোধহয় যে হুম আহ, শিক্ষা বিষয়ক কোনো পরিকল্পনা যেগুলো ছিল, দেখেন আমি সবগুলা বিষয়ে আমি একমত না, অধিকাংশ ক্ষেত্রেই হুম আমি একমত না। তবে বেশ কিছু জায়গায় আমি খুবই একমত। হুম যেমন আহ, একমত হওয়ার জায়গায় যদি আমি বলি, আম, ওনার ভাষা শিক্ষার উপর উনি খুব গুরুত্ব দিয়েছেন, যে ভাষা শেখা ভেরি উচিত। ইম্পর্টেন্ট। হুম হ্যাঁ, আমি ভাষা শিক্ষাকে মানে এই চিন্তাকে অ্যাপ্রিসিয়েট করি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আসলে শেখানোর মতো শিক্ষক আছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ধরেন, বাংলাদেশে একটা সময় আসলে সৃজনশীল হুম পদ্ধতি আসছিল। হ্যাঁ, আমার আমাদের কাছে মনে সময়, হয়েছিল আমাদের সময়। এইটা, হ্যাঁ, আমরা পাই নাই অবশ্য, আমার হুম অনেক পরে আসছে। পরে So, আসছে। আমি আমার ছোট ভাইকে যখন আমি পড়াইতাম, হুম আমি বলতাম এটা একটা অসাধারণ পদ্ধতি, হ্যাঁ, একটা স্টুডেন্টকে মূল্যায়ন করার জন্য। কিন্তু যে শিক্ষকরা আছে, তারা আদৌ কি সৃজনশীল বোঝেন? বা যারা প্রশ্ন করছেন সৃজনশীল, এই শিক্ষকরাই তো করছেন, হুম তারা কি জানেন কিভাবে সৃজনশীল প্রশ্ন করতে হয়? হুম আমি খুঁজে পাই নাই। যেমন একটা গণিতের একটা ইয়ে ছিল, ওটা তো ওরাও কি বললো, আহ, প্রথমে একটা প্যারাগ্রাফের মতো থাকতো, যেটাকে ওরা বলে হুম হচ্ছে, কি জানি বলতো ওদের, টার্মটা ভুলে গেছি, যাই হোক। সেইখান থেকে তারা বিভিন্ন রকম প্রশ্ন করতো, দেন প্রশ্ন করতে প্রশ্নগুলোকে হ্যাঁ। সলভ করতে হতো। হুম আমার কাছে খুব সুন্দর। একটা ছেলে যদি একটা বিষয় স্বচ্ছ ধারণা থাকে, সে উত্তরগুলো করতে পারবে, এবং উত্তর হুম একেবারে হুবহু গাইড বইয়ের মতো হইতে হবে না। সে তার নিজের মতো করে লিখলে সে উত্তর করতে পারতেছে, এবং সে লিখতে পারবে। হুম লিখতে পারবে, এবং নম্বর পাচ্ছে। যেমন আমাদের সময় হুম ছিল, একটা কোশ্চেন 10 মার্কসের থাকলে আমরা লিখতাম, হলে 10, না হলে 0। হুম কিন্তু হুম ওদের হুম। না, ওই 10 করে ব্রেক ডাউন করে দিয়েছে, 4টা ভাগে ভাগ এক করে দিত। দুই তিন চার, হ্যাঁ। হ্যাঁ, এইভাবে ভাগ করে দেওয়ার যার ফলে সে কিন্তু কিছু নম্বর সে পাচ্ছে। মার্কস পাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আইডিয়াটা ভালো ছিল, কিন্তু আইডিয়া যে তা যে ইমপ্লিমেন্ট করছে, এই পদ্ধতি ভালো ছিল না। হুম একইভাবে তারেক রহমানের যে আইডিয়াটা, যে ভাষা মানুষের ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস দেওয়া উচিত। এখন তো আসলে আমরা গ্লোবাল ভিলেজ বলি, এখন হুম অনেক বেশি বেশি ভাষা জানাটা আসলে আগে থেকেই মানে খুবই জরুরি। যেমন বাংলাদেশে বিশেষ করে হয় কি, আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিকগুলা যায়, হুম হুম। দেখা যায় এরা কাজ জানে, কিন্তু ভাষার জন্য এরা পিছায় ভাষার যায়। জন্য পিছিয়ে দেয়। হ্যাঁ, হুম আম, এইখানেও দেখবেন যে আমাদের বাংলাদেশিদের চাইতে ইন্ডিয়ান পাঞ্জাবি গুলা, এরা তুলনামূলক ইংলিশে বেশি কনফিডেন্ট। কনফিডেন্ট, হ্যাঁ। যেটা অ্যাপ্রিসিয়েট করি আমি। হুম আবার আম, বাংলাদেশেও দেখা যায় আমরা ক্লাস 1 থেকে এবিসি মানে ইংরেজি ভাষা হুম। শেখা শুরু করতেছি, সোকল্ড ইংরেজি ভাষা শেখা শুরু করতেছি, একেবারে 12 ক্লাস পর্যন্ত পড়ি, কিন্তু দিন শেষে আসলে আমরা একটা প্যারাগ্রাফ নিজে লিখতে পারি না। পারি না, ট্রু। হুম। কেন পারি না? তার মানে হচ্ছে আমাদের পদ্ধতিগত সমস্যা আছে। পদ্ধতিটা সমস্যা, আই হ্যাঁ, এগ্রি, আই এগ্রি উইথ কারণ ইউ। হুম ভাষাকে ভাষা হিসেবে মূল্যায়ন করা উচিত। যেই দিন ভাষাকে আমাদের টিচাররা বা আমাদের শিক্ষাবিদরা ভাষাকে ভাষা হিসেবে মূল্যায়ন করবে, সেদিন বাচ্চারা ভাষা শিখতে পারবে। আমাদের কয় কি, ভাষা আসলে ভাষা না, ভাষা একটা সাবজেক্ট, তাকে 33 পেয়ে পাশ করতে হবে। হুম এটা প্রবলেম। হ্যাঁ, হুম যেন ভাষার সব থেকে বড় উপকরণ হচ্ছে লিসেনিং। আপনি না শুনে ভাষা শিখতে পারবেন না। যেমন ট্রু। আমি হুম। কয়েকদিন আগে আমার এক গ্রামের ইন্টারেকশন, আমি অ্যাড হ্যাঁ, যদি করি, হ্যাঁ, বলতেও হবে,
মানে হ্যাঁ, তা তো ইংলিশ বটেই। যেমন আমি যেটা এখানে এসে সরি একটু ইন্টারাপ্ট করলাম, ইংলিশ যেটা আমি দেখছি যে দ্য মোর ইউ টক দ্য মোর কনফিডেন্ট ইউ বিকাম, ব্যাপারটা এরকমই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। জড়তাটা থাকে, এরকম অনেক মানুষ আছে যাদের দে হ্যাভ ভেরি হিউজ অ্যামাউন্ট অফ ভোকাবুলারি উইথ দেম, কিন্তু ওরা এই যখন স্পিক করতে যায় দে আর নট কনফিডেন্ট এনাফ। এর মেইন কারণ হচ্ছে আমার ওদের আমার নিজেরই হয়, এরকম। যেমন আমি লম্বা হুম সময় একাডেমিয়াতে ছিলাম। আমার হুম একাডেমিয়ার ওয়ার্ল্ড তো বুঝছেন একটু ডিফারেন্ট, হুম আমাদের রেগুলার মানে ডেইলি লাইফের যাদের সাথে আমরা হুম চলাফেরা করি তাদের থেকে ভিন্ন। তো আমার শব্দগুলো, আমার বাক্য গঠন অনেকটা সেরকমই। হুম একাডেমিয়াতে তারপর ছিলাম হচ্ছে বিজ্ঞান বিষয়ের গবেষণা করছি, তো হুম, সেই জায়গাতে দেখা যায় যে সায়েন্টিফিক কমিউনিকেশন টোটালি ডিফারেন্ট। টোটালি তো ডিফারেন্ট, হ্যাঁ। আমি আমার ওয়াইফের সাথে কথা বলতে গেলে ও ও মাঝে মাঝে এটা আমি কেন বললাম, মানে আমি কেন এই কথাটা বলছি, আমি কেন এই হুম শব্দটা পিক করলাম, কেন ওই শব্দটা না, কাছাকাছি শব্দ এটা। রাইট 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 হ্যাঁ, রাইট। তো ও ও ডেইলি লাইফের ইংলিশ আমার থেকে ভালো বোঝে। হুম হুম লেটস সে ফর এক্সাম্পল আমি বাজারে গেছি, সেইখানে হুম গিয়ে আমি হুম কিছু কেনাকাটা করতেছি, কারোর সাথে কিছু জিজ্ঞাসা করতে হচ্ছে, আমি জেরিনকে বলি যে তুমি আলাপ করো। হুম মানে হুম আমি আমি এখনো এই জড়তায় ভুগি। যেমন আমার ওয়ার্ক প্লেসে সেম এই ঝামেলাটা হয়। তখন আমার একই কথা দুইবার বলতে হয়, প্রথমে একবার বলি তখন আমি বলি, কেন এটা বললাম, আমি এইভাবে বললেও বুঝবে না, আমি আবার চেঞ্জ অন্যভাবে বলি। করে, তখন রাইট আমাকে রাইট রাইট। রিফ্রেশ করতে হুম, হয়। এই ডিসকাস করতে সমস্যাটা হবে। আমি ভুগি, তো সেটা ভিন্ন আলাপ। তো এখন বাংলাদেশে আমার কাছে মনে হয় যে উনি ভাষা শিক্ষার যে চিন্তা ভাবনা করছেন, এট দ্য সেম টাইম যদি উনি চিন্তা করেন যে আমাদের ভাষাকে ভাষা হিসাবে শেখানো উচিত, তবে সেটা ভালো হবে। কিন্তু উনি পদ্ধতির ব্যাপারে আমাদের কোনো ক্লিয়ার আইডিয়া দেন নাই। তো এই হুম জায়গাটায় আমি স্বচ্ছ না, কিন্তু তার উদ্যোগটাকে মানে আইডিয়াটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি অ্যাপ্রিসিয়েট করি না এমন একটা কাজের মধ্যে যেটা ঘুরে ফিরে সেই আম, শেখ হাসিনার আইডিয়ার দিকেই যায়। যেমন উনি বলতেছেন প্রাথমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষার প্রতি খুব জোর দিবেন, যাতে একটা ছেলে মেয়ে পড়ালেখা শেষ করা মাত্রই কোনো কাজ করে টেরে খেতে পারে, যেটা আমার কাছে মোটেও পছন্দ হয় নাই। পছন্দ হয়, হ্যাঁ হুম। অবশ্যই। আমি তাহলে এখান থেকে একটু স্টার্ট করি। ওনার মানে আমি এটা একটু বলার আমি মানে মাঝখানে চিন্তা করছিলাম যে এটা নিয়ে কি একটা ভিডিও করা উচিত নাকি। এই মনে হয় 2 মাস আগে বাংলাদেশে বা 2-3 মাস আগে মানে যারা হচ্ছে আহ, এই যে বিএসসি ইঞ্জিনিয়ার বাংলাদেশের, আর যারা হচ্ছে গিয়ে ডিপ্লোমা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওদের একটা কাইন্ড অফ কনফ্লিক্টিং সিচুয়েশন চলে আসছিল। মানে এটা নিয়ে খুব খুব একটা আন্দোলনের মতো হইলো যে ডিপ্লোমাদেরকে মেইন স্ট্রিম ইঞ্জিনিয়ার কেন বলা হবে বা সামথিং। আমি এখানে প্রফেশনালি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছি, ঠিক আছে। এখন বাংলাদেশিরা সে ফর এক্সাম্পল ধরেন আমাদের বাংলাদেশে একটা প্লাম্বারের, মানে আমরা তো ওদেরকে লেবার কাউন্ট করি, রাইট, একটা লেবার কাউন্ট করি। কার্পেন্টার, তারপর ইলেকট্রিশিয়ান, লেবার কাউন্ট করি। আমেরিকা মানে নর্থ আমেরিকান আই বিলিভ ইউরোপে সেম, মানে পশ্চিমা কান্ট্রিগুলিতে প্লাম্বারদের মানে দে আর মোর দ্যান এন ইঞ্জিনিয়ার, টু বি অনেস্ট, আমি যদি এভাবে বলতে চাই। ওদের অ্যাসোসিয়েশন আছে, ওখানে রিসার্চ হয়, ওখানে ডেভেলপমেন্ট আসে। ওরা এরকম অনেক কিছু বিল্ড করে ফেলে যেটা একটা প্রফেশনাল ইঞ্জিনিয়াররা যাদের পিইঞ্জ আছে তারা ওই কাজের সাথে সংযুক্তই না। আর আমরা বাংলাদেশে পড়ে আছি হচ্ছে গিয়ে যে বিসিএস ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেন ইঞ্জিনিয়ার বলতে এটা নিয়ে এগুলি একটু মানে টু বি অনেস্ট ফ্র্যাঙ্ক অ্যান্ড ফেয়ার, এই কনভারসেশন গুলা খুবই অযৌক্তিক। তারেক রহমান যেটা বলছে যে কারিগরি শিক্ষার উপর, আই বিলিভ যে উনার উনার 17 বছর যেহেতু লন্ডনে থেকে আসছেন, উনি কিছু হলেও আইডিয়া পাইছেন। আমাকে যদি পার্সোনালি বলা হয় আমি তো বলবো যে এখানে যারা প্লাম্বার আছে, যারা ইলেকট্রিশিয়ান আছে, রেড সিল নিতে হয় কানাডা ইউএসএ তে, ওদের রেড সিল বলে। তো আপনি ট্রেডে থাকবেন, আপনি প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে একটা রেড সিলের সাথে থাকবেন, কাজ করবেন, ইন দ্য মিন টাইম পড়াশোনা করবেন। বিসিআইটি, যদি আমি ব্রিটিশ কলাম্বিয়ার কথা বলি, বিসিআইটি তে আপনি ধরেন প্লাম্বিং এ পড়াশোনা করতে চাচ্ছেন, আপনার শুরুই করতে হবে অ্যাপ্রেন্টিস হিসেবে একটা রেড সিলের কাছে। এটা ধরেন 2 বছর বা 4 বছরের যেই স্টাডিটাই হয়, আপনার এইটার মধ্যে 2 বছর আপনার হ্যান্ডস অন ফিল্ডে ওয়ার্ক করবেন, পড়াশোনা করবেন, পড়াশোনার মাঝখানে এই ফিল্ড ওয়ার্কটা কাউন্ট হবে, এটা ইজ হুম, হুম। পার্ট অফ ইউর স্টাডি। তো আমার কথা হচ্ছে উনি যদি এটা বলে থাকেন তাহলে ইটস এ গুড আইডিয়া, গ্রেট আইডিয়া, এটাই বাস্তবতা, আমাদের এটা মানতে হবে। না না, এইখানে এইখানে হ্যাঁ এখানে আমার হ্যাঁ হ্যাঁ। আপত্তি জায়গাটা হচ্ছে এরকম। দেখেন, যেমন শেখ হাসিনার সময় ছিল যে হাই স্কুল লেভেল থেকে হচ্ছে কারিগরি শিক্ষার উপর উনি জোর দিতেন, যেন হুম সবাইকে হচ্ছে রান্না করা থেকে শুরু করে নানা রকম বিষয়ের উপর ফোকাস করছেন, বাচ্চাদের ডিম হুম। ভাজাও শিখাইতো স্কুলে। আচ্ছা আচ্ছা, রাইট, প্রবলেমটা ওকে। হচ্ছে কি,
প্রবলেমটা হচ্ছে কি, এইখানে উদাহরণ যেহেতু বলছেন, দেখেন পড়ালেখার একটা মেইন স্ট্রিম পড়ালেখা থাকে, হুম যেটা দেখবেন এখানে যে কোনো জব অ্যাপ্লিকেশনে দেখবেন যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 12 গ্রেড পাস থাকতে হবে, পাস তাই না? থাকতে হয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই 12 গ্রেড জিনিসটা আমি জানি K12 ওরা বলে বোধহয়, তাই না? তো এই 12 গ্রেডটা হচ্ছে মেইন স্ট্রিম। হুম তো এই মেইন স্ট্রিমে এইখানে কোনো কারিগরি নাই, এইখানে কোনো হুম ইঞ্জিনিয়ারিং নেই, এইখানে কোনো মানে কোনো স্পেশালাইজেশন নাই। সো হুম 12 গ্রেড পর্যন্ত আপনাকে জেনারেলাইজেশন করতে হবে, এটা সবার জন্য। মানে এটা কি বলে ওই যে শব্দটা খালেদা জিয়ার সময় টার্ম করছে, কয়েন করছিলেন, অবৈতনিক শিক্ষা। আচ্ছা। হুম হুম এরকম একটা ইয়া ছিল না যে মেয়েরা বেতন হুম দিবে হুম, না, মেয়েরা বেতন, এরকম, হ্যাঁ। মানে তো এইচএসসি পর্যন্ত মোস্ট প্রবাবলি হ্যাঁ, মানে 12 ক্লাস পর্যন্ত, বেতন তো শিক্ষা। 12 ক্লাস পর্যন্ত হইতে হবে জেনারেল, এটা সবার জন্য সমান। আচ্ছা, এই 12 ক্লাসের আগেই যদি কেউ পড়ালেখা ছেড়ে দেয়, তাহলে তার উপায় কি? তার জন্য একটা উম, পদ্ধতি থাকতে হবে, তাকেও তো ছুড়ে ফেলতে পারবে না দেশ। হুম সেই হুম জিনিসটা কিন্তু এখানে সুযোগ আছে, 12 ক্লাস পর্যন্ত অনেকে পড়ালেখা করে না, কিন্তু তখন সে ইলেকট্রিশিয়ান ট্রেনিং নেয়, প্লাম্বিং এর ট্রেনিং নেয়, কিন্তু তার জন্য কতগুলো ধাপ থাকে পার হইতে হয়। হুম আবার 12 ক্লাস পরে গিয়েও সেই কোর্সগুলো করতে পারতেছে, তার জন্য হুম তাকে বিসিআইটি কিন্তু আটকাবে না। তো আমি বলতে চাচ্ছি এটা, যে দুইটা প্যারালাল না, মানে এমন না যে আমি 12 ক্লাস পর্যন্ত জেনারেল লাইনে পড়ালেখা করতেছি তো আমাকে এট দ্য সেম টাইম কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, বাট এরকম হওয়া উচিত না। বরং হওয়া উচিত 12 ক্লাস পর্যন্ত সবার একই ধরনের শিক্ষা পাওয়ার অধিকার থাকা হুম উচিত। হুম 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 প্লাস যদি কারো মনে হয় যে না আমি ক্লাস এই পড়বো না, আমি অন্য উইং এ যাইতে চাই, আমার এসব ভাল লাগে না এইসব পড়ালেখা, এর থেকে বরং আমি একজন প্লাম্বার হই, সে প্লাম্বার হুম প্রশিক্ষণ নিক। যদি কারো মনে চায় যে না 12 ক্লাস পরে গিয়ে সে প্লাম্বার হবে, ইলেকট্রিশিয়ান হবে, কোনো সমস্যা নাই, করুক। এই যে আপনি বললেন যে একজন প্লাম্বার তাদের অ্যাসোসিয়েশন, তারা ওইখানে অনেক কাজ করে যেটা ইঞ্জিনিয়ারিং করে না, কথাটা হুম সত্য। আপনি এটা ভালো করেই জানবেন যে একজন ইঞ্জিনিয়ার যার প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ডেজিগনেশন আছে, হুম হুম, তার কাজটা একজন প্লাম্বারের কাজটা থেকে আলাদা। আলাদা। হুম তার কাজটা, দুই ধরনের কাজটা সাধারণত প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং বা আমি যদি বলি আমার ফিল্ড প্রফেশনাল বায়োলজিস্ট দুই ধরনের কাজ হুম করে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ। হুম হুম আর একটা যেটা হচ্ছে যে আমি বলবো হচ্ছে রিসার্চ। রিসার্চ হুম, নট নেসেসারিলি মিন যে এটা ল্যাবে বসেই হইতে হবে। যেমন ব্যবসায়ী, হুম আপনি হুম ইঞ্জিনিয়ার, আপনি জানেন আপনি আপনার কাজের এমন যদি কিছু থাকে, আপনি আপনার কোম্পানিতেও কিন্তু কোনো না কোনো ভাবে রিসার্চ করেন যে হুম, এইখানকার এই জায়গাটা ডেভেলপ করা যায়। এই ডেভেলপ, আপনি যে আইডিয়াটা বের করলেন, এইটার এটা ইমপ্লিমেন্টেশন কিন্তু করবে রিসার্চ, রাইট। হচ্ছে হুম যারা হচ্ছে আপনার অধস্তন যারা আছেন, যারা ডিপ্লোমা হোল্ডার, অথবা বাংলাদেশের সাথে যদি আমি ম্যাচ করি, ডিপ্লোমা যারা আছে এরা এরা কাইন্ড অফ টেকনিশিয়ান রোল, হ্যাঁ। যে হচ্ছে টেকনিশিয়ান, সরাসরি এই হুম কাজগুলো ইমপ্লিমেন্ট করবে। যেমন ধরেন আমি যে ফুড কোম্পানিতে ছিলাম, আমার হুম কোয়ালিটি অ্যাসুরেন্স টেকনিশিয়ান ছিলাম, আমার কাজগুলো ছিল হচ্ছে অন দ্য স্পট প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করা বা সেটা হুম কোয়ালিটি এনশোর করা। কিন্তু যিনি ম্যানেজার, যিনি কোয়ালিটি অ্যাসুরেন্স প্রফেশনাল, তার কাজ কিন্তু এটা না, তার কাজ হচ্ছে আমাকে গাইড করা, হুম হ্যাঁ। হুম আমি যদি কোনো প্রবলেম পড়তেছি যে অ্যাজ এ টেকনিশিয়ান আমি সলভ করতে পারতেছি না, হুম যেটা আরো ডিপ থিঙ্কিং দরকার, যেটা হয়তো বা আরো যারা স্টেক হোল্ডার আছে, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট আছে, কোয়ালিটি, সবাই মিলে কাজটা করা উচিত। আচ্ছা। তখন তারা এই জিনিসগুলো ডিল করতেছে। প্রত্যেকের কাজের মানে জায়গাটা তো আলাদা, তাই না? জায়গাটা আলাদা, ওই জায়গায় মানে যদিও এটা একটু সাইড টপিকে চলে যাচ্ছে, বাট এটা আমরা এন্ড করি এভাবে বলে আমার মনে হয় যে আহ, আপনি যেটা বলছেন সেটার সাথে আমি এগ্রি করি। পুরাটা সেপারেট না করে, মানে আমার কথা হচ্ছে ইন্টিগ্রেশন করা যায়। তারেক রহমান, এটা আমি অ্যাকচুয়ালি টোটাল টু দ্য পয়েন্ট জানি না যে উনি কি কি মেনশন করেছেন এটা নিয়ে, বাট আপনার কথার সাথে আমি এগ্রি করি যে এটা আফটার 12 গ্রেড, মানে একটা জেনারেল লাইনে সবাই পড়াশোনা করে, এরপর আলাদা সে চুজ এন্ড পিক করার হ্যাঁ, অপশন এরপরে থাকা তার উচিত। তার যেমন এখন বাংলাদেশে যে উনি হয়তো এটাও বুঝাতে পারেন যে আপনার ধরেন ছোট থেকে মানে 12 গ্রেড পর্যন্ত, মানে এখানে কিন্তু আবার বাংলাদেশের এডুকেশন সিস্টেম আর এখানে এডুকেশন সিস্টেমের তফাৎ হইলো, আমরা যেটা প্র্যাকটিক্যাল করি 9-10-এ গিয়ে বিফোর এসএসসি, ওরা কিন্তু মানে বাংলাদেশের 2016-এর কথা আমি বলতেছি, আমার একটা ফ্রেন্ডের আপুর ছেলে আর কি, ভাগনা, সে ইংলিশ মিডিয়ামে পড়তো, মানে লিটারালি ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন না, তো ওর ইসের কারিকুলামে পড়তো, বলে বেড়ে ক্যামব্রিজের কারিকুলামে পড়তো। ওরে, ও তখন মনে হয় 1 গ্রেডে ছিল, ওর সেকেন্ড গ্রেডে ছিল, কিছু একটা ছিল। ওর বইয়ে আমি দেখছি যে আমরা যেটা ক্লাস 6, 7 বা 9-এ যে করি, ওই জিনিসগুলা ওর সেই ক্যামব্রিজ কারিকুলাম রিসার্চেতে ওই গ্রেড 1-এ আছে। ঠিক আছে, তো ও যেই
যেই লেভেলের বা যে ওয়েতে পড়াশোনাটা করে আসতেছে সেটা কিন্তু আমাদের রেগুলার পড়াশোনা যারা করছে আমরা আরো অনেক বছর গিয়ে এক্সপোজারটা পাচ্ছি। হ্যাঁ, ওই ইন্টিগ্রেশনটা হয়তো তারেক রহমান মিন করতে পারে, এটা নিয়ে ডিসকাস হতে পারে। নাও হ্যাঁ, লেটস এটা কাম এটা টু। করতে পারি। সেই আমাদের বর্তমান যে 12 ক্লাস পর্যন্ত যে হুম শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে আমি উন্নতি সাধন করতেই পারি। করতে পারি। সেইটাতে কোনো সমস্যা নাই, কারণ আমি নিশ্চয়ই 2026 সালে বসে আমি 1913 সালের পড়ালেখা করব না। করবো না, হ্যাঁ। ডিফারেন্ট হইতে হবে অবশ্যই। আমি বলছি না 13 সালের পড়ালেখা খারাপ ছিল, আমি বলছি সেই হুম সময় সেটার জন্য বেস্ট ছিল, কিন্তু বেশ 26 সালের জন্য সেটা আসলে কাজ করে না। হুম 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 সো আমাকে যুগের সাথে তাল মিলিয়ে পড়ালেখাটা সাজাইতে হবে। যেমন আহ, আমার মেয়ে কত 2 বছর, সে ফোনে সোয়াইপ করে করে হুম ছবিগুলো নিয়ে আসে, ভিডিওগুলো নিয়ে আসে। হুম আমি হুম যখন ক্লাস 8-এ পড়ি তখন আব্বুর ফিচার ফোন ছিল, আমি সেই হুম হুম ফোনে জানতাম না কিভাবে কাজ করে। হুম হুম হুম। হ্যাঁ, সো ওর জন্য যে শিক্ষা পদ্ধতি হওয়া উচিত আর আমার জন্য সেই শিক্ষা পদ্ধতি ছিল সেটা এক হলে হবে না। এখন সেখানে ডেভেলপমেন্ট আনা উচিত, অবশ্যই আনতে হবে। আশা করি তিনি সে জায়গায় কাজ করবেন। আরো বেশ কিছু ব্যাপার ছিল যেগুলো হয়তো আমি একমত না, হয়তো হুম অন্য হুম কেউ একমত হইতে পারে, সে বিষয়ে ওকে। আলাদা করি। এখন ধরেন আমি যেটা প্রবলেম পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে, এটা আপনি একটা গুড টপিক আনছেন। ওয়েলফেয়ার পলিটিক্স, ওয়েলফেয়ার ব্যাপারটা কি? যে আমি আমার দেশের জন্য একটা আইডিয়া দিচ্ছি, যেটা আমার বিএনপির ভালো লাগছে, তারেক রহমানের ভালো লাগছে, যে দে আর ব্রিঙ্গিং আপ সাম আইডিয়াস, যে আমি আমি যদি ক্ষমতায় যাই অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ। আমি এইটা করতে পারবো, এটা করতে পারবো। এইটা নিয়ে পলিটিক্স যে জামাত করতেছে, এটা আপনি কিভাবে দেখেন? আমি যদি দেখেন, কোশ্চেনটা এভাবে করি। যেই জিনিসগুলো যার ভালো তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, হুম আর যেই জিনিসগুলো সমালোচনার জায়গা আছে তাকে সমালোচনা করতেই হবে। কিন্তু সমালোচনার ব্যাপারটা এরকম না সেটা যেন মানে আম, ডিনাই করে দেয়া, নোংরা মানে জামাত পর্যন্ত। যে ডিনাই বা নালিফাই করে দিচ্ছে, এটা কি হ্যাঁ, আপনি এগ্রি করেন? মানে এটা কি হ্যাঁ, অনেক ইজ ইট এ অনেক গুড ওয়ে কিছু, অফ অ- ডুইং পলিটিক্স? অনেক কিছুই তারা করে, অনেক কিছুই যারা করে যেটা আমার পছন্দ না, এই জন্যই তো ওদের একটা উপাধি আছে কি, বট বাহিনী। আমার খুব মজা লাগে শব্দটায়। হ্যাঁ, আবার আচ্ছা আবার ওকে। ইদানিং দেখতেছি যে হুম বিএনপি সমর্থকেরাও জামায়াতের এই দিক থেকে ফলো করা শুরু করছে। শুরু করছে, আহ, আনফরচুনেটলি। হ্যাঁ, আই এগ্রি। আনফরচুনেটলি, হ্যাঁ, হুম শুরু করছে। কিন্তু সেই শুরুটা করলেও সেটা যদি পজিটিভ দিক থেকে করে সেটাকে আমি আসলে খারাপ বলবো না, কিন্তু যদি সেটা একইভাবেই একই তালে নোংরামি হয়, তবে সেই ওরাও সেটা হয়ে যাবে বিএনপি এইটা বদভেসের এইটা জামাত ধরেন বট। হচ্ছে ব্যাপারটা এরকম হয়ে যায় ভাই। আপনি যখন, এটা তো ভোটের মাঠ, আপনি তো প্রতিপক্ষ যখন একটা ব্যাপারে নোংরামি শুরু করবে, এই যে আমি একটা একদম রিসেন্ট একটা এক্সাম্পল দিই। যখন আপনার ম্যাডাম মানে খালেদা যে উনি মারা যায়, ওনার মৃত্যু তারিখ ডেট নিয়ে জামাতের ভাইদের আমি দেখছি ঘুম টুম হারাম হয়ে গেছিল। ঠিক আছে। হ্যাঁ, এটা সেকেন্ড তো কোশ্চেনটা আমিও ছিল, খেয়াল করছি। উনি মানে তারেক রহমান কেন আসতেছে না আসতেছে না, এটা নিয়ে এত শেমিং, মানে মার থেকে মাসির দরদ যে একটা বেশি, এই ব্যাপারটাও সামনে আসছিল। এই যে একটা প্রচারণা বা এই যে একটা পলিটিক্স, এই নোংরা নোংরা পলিটিক্সটার একটা ধার এখন আসছে এইভাবে যে জামাতের আমিরের মিস্টার শফিকের এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। আই ডোন্ট বিলিভ দ্যাট, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। ওই জায়গা থেকে একটা পোস্ট করা হয়েছে। এই পোস্ট করাটা মানে আমি যেটা বিশ্বাস করি যে এটা আমিরে জামাত করা নেই, আমি যেটা বিশ্বাস করি, কিন্তু অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এটাও আমি বিশ্বাস করি না। ওর পিআর টিমে যারা কাজ করে, সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে, ওনার এই হ্যান্ডেলিং টিমে কেউ এরকম আছে থাকতে পারে না? মানে গুপ্ত রাজনীতির যে একটা প্রচলন বাংলাদেশে, এই যে 24-5 আগস্টের পরে আসছে, আওয়ামী লীগের গুপ্ত কেউ থাকতে পারে না? থাকতে পারে। তো যেই টুল আওয়ামী লীগের বিরুদ্ধে ইউজ করা হয়েছে, ওই টুল কি এখন আওয়ামী লীগের লোকরা ইউজ করতে পারে না? মানে হইতে আমরা কি পারে। ডাক পেতে পারবো? আমি রাজনীতির জাস্ট তো পয়েন্টটা মেক করতেছি, পয়েন্টটা হ্যাঁ, মেক করতেছি, আমি রাজনীতির তো আপনার শেষ কথাটা বলে শুনবো। কিছু নাই, রাজনীতির শেষ বলে তারপর কিছু হয় না। এই যে দেখেন এখন একটা স্কোপ পাইছে, এইটা নিয়ে বিএনপির রাজনীতি শুরু করছে একদম, মানে লিটারেলি। কিন্তু এই যে প্রচলনটা শুরু হয়েছে, এটা আমাদের জন্য কতটুকু ভালো বা খারাপ, এইটাতে আমি ডিসএগ্রি করি বা এটা নিয়ে আমি ডিসকাশন করতে চাই। এই প্রচলনটা শুরু করছে কে? এখন যে শুরু করছে আর যে ক্যাচ আপ করছে, দুইটার মধ্যে একটা মানে ডিফারেন্স আছে। যে শুরু করছে তাকে আমি যতটুকু ব্লেম দিই, যে ক্যাচ আপ করছে তাকে আমি ব্লেমটা কম দিতে চাই। কারণ লজিকলি বা সিচুয়েশন বেসিসে তারও এটা করতে হবে, আদারওয়াইজ তো রাজনীতির মাঠটা, রাজনীতিতে টিকে থাকতে পারবে না। যেমন আমি যে তারেক রহমান 25 ডিসেম্বর যেদিন আসলো, ওনার স্পিচটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। ওই স্পিচে একটা নেগেটিভ কথা উনি বলেন নাই, একটা, নট ইভেন সিঙ্গেল ওয়ার্ড আমি তো এগেনস্ট সেটাই জামাত। বললাম যে হ্যাঁ, আমার এটা খুব পছন্দ হয়েছে ওনার ওই দিনকার কথা। ওই কথাটায় উনি একটা কথা বলছিল, আই হ্যাভ এ প্ল্যান। ধরেন আমি একটা গুডউইল থেকে একটা কথা কইছি ভাই, গুডউইল থেকে আই হ্যাভ এ প্ল্যান, এটা তারেক রহমান গুডউইল থেকে বলছে, এটা আমি বিশ্বাস করি, এটা পৃথিবীর সবাই বিশ্বাস করবে থিঙ্কিং ক্যাপাবিলিটি যারা। আই হ্যাভ এ প্ল্যান নিয়েও জামাতের রাজনীতি করছে। তো যখন আমি মানে
আমি যখন প্রত্যেকটা কথা যেটা গুড ওয়েলফেয়ারের, দেশের মানুষের জন্য ওয়েলফেয়ারের ব্যাপারে সামনে আসতে চায়, সেটা নিয়েও যখন আমি রাজনীতি শুরু করব, তখন এটা অপরাজনীতি হয়ে যায়। এই ডেফিনেটলি। অপরাজনীতিটা জামাত এত এক্সট্রিম পর্যায়ে কেন নিয়ে যাচ্ছে, মাত্র 1.5 বছর আগে আমি যখন ভাবি, সাগর ভাই, আপনি, আমিও আপনাকে দেখছি হাসিনার আমলে আপনি লেখালেখি করতেন, আমি পার্সোনালি লেখালেখি করতাম সব সময়। 10 বছর যখন থেকে পলিটিক্যাল সেন্স আসছে, আমি হাসিনার আমলকে ঘৃণা করছি। কারণটা কি? কারণটা হলো হাসিনা আমার পলিটিক্যাল রাইটস ভায়োলেট করছে। ও আমারে ভোট দিতে দেয় নাই, ও আমারে ফ্রিলি পলিটিক্স করতে দেয় নাই। করতে হইলে আওয়ামী লীগ করতে হইব, নাইলে তুমি অন্য কোনো পার্টি করতে পারবে না। তুমি যদি করতে চাও তোমার মার খেতে হইব ভাই। আমি একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে আমি কেন ওইটা ডিজার্ভ করি? আমি কি ডিজার্ভ করি? না, আমি তো এটা ডিজার্ভ করি না। একটা বিভাজন তৈরি করা হয়ে গেছিল, কিছু হইলে আমি স্বাধীনতার সপক্ষে শক্তি চেতনা বেচতেছে, বাকি সব জামাত শিবির, জামাত রাজাকার বা দুর্নীতিবাজ, বিএনপি দুর্নীতিবাজ, জামাত রাজাকার, এদের তুমি যাবা না, তুমি আমার সাথে থাকো। সেকেন্ড পয়েন্টটা ছিল যে এই যে বিভাজনের রাজনীতিটা করা হয়েছিল, করে একটা মানে পুরা একটা একটা ওয়েল পোর্শন অফ পিপল আলাদা করে দিছিল আওয়ামী লীগ। এখন আমি যখন এগুলি দেখছি, এটাই তো আমার হাসিনার প্রতি ঘৃণা তৈরি করছে। আমাদের যে জেনারেশনটা তরুণ, এদের 90% ঘৃণাটা কিন্তু এই কারণেই, যারা মানে বেনিফিটেড না ছিল হাসিনা থেকে। এখন কেউ তো বেনিফিটেড হইতে পারতো, সে ইচ্ছা করে নেয় নাই, কারণ সবাই তো আর ভাই নোংরা মানুষ না, হুম, সবাই তো আনএথিক্যাল মানুষ না, রাইট? আমি তো 5 আগস্টের পর ভাবছিলাম বাংলাদেশের ওই জায়গাটা থেকে, ওই বিভাজনটা থেকে বাংলাদেশ সামনে আগাবে। আমার ধারা দুইটা থাকবে, পলিটিক্যাল পার্টি তো অবভিয়াসলি অপোজিশন আর মানে বিপরীত পক্ষ থাকতে হবে, সবাই এক হয়ে গেলে তো এটা আরো ভালো হইতো যদি সবাই এক হয়ে যেতে পারতো, কিন্তু এটা তো মানুষের নেচার নাই, না সেটা হয়ও না, হ্যাঁ। সেটা হয় না। কিন্তু আমি চাচ্ছিলাম যে ওয়েলফেয়ার পলিটিক্সটা বা গুড ওয়ে অফ পলিটিক্সটা থাকবে, অপরাজনীতিতে থাকবে না। 5 আগস্টেই রাতে আমি ফেসবুক জুড়ে এমন একটা ভাইব দেখলাম, যখন আমরা আনন্দ মিছিল করছি, আমাদের ভ্যানকুভারে তো রাত, বাংলাদেশে তখন দিন। তা আমরা রাত 2টা 3টার দিকে যখন শুনছি যে হাসিনা পালাইছে, তখন আমরা একটা আনন্দ শোভাযাত্রা করছি এখানে ঢালিওয়ালা যে মিষ্টি সেন্টার, ওখানে মিষ্টি টিষ্টি খাওয়ায় আমরা সবাই গাড়ি র্যালি করছিলাম। আমি বাসায় আসছি, এসে খুশি হব খুশি হয়ে আমি ফেসবুকে ঢুকে আমি খুব অবাক হয়েছি, আমি দেখছি যে ফেসবুক জুড়ে একটা ভাইব ক্রিয়েট করা হয়েছে যে বিএনপির পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয় নাই। আমি লিটারেলি অবাক হয়ে গেলাম যে মানে যেখানে আমাদের আরো আওয়ামী লীগ যে পরিমাণ অপরাধ অন্যায় করছে 17-18 বছরে, ওইটার ওইটার হিসাবটাও যদি ওদের মিলাইতে হয়, আমাদের তো অ্যাটলিস্ট 5 বছর শুধু আওয়ামী লীগের হিসাবটাই মিলাইতে হবে। সেখানে 5 আগস্টেই কেন এই ফেসবুক ভাইবটা বিএনপির এগেনস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করা হইলো? এটা এখন আমি বুঝতেছি ভাই, যে 1.5 বছরের মধ্যে এই কাজটা করছে অ্যাকচুয়ালি ওখানে আওয়ামী লীগের লোকজন তো কিংকর্তব্যে গুম রয়ে গেছিল, যারাই ছিল ওরা কি কইব, সম্পূর্ণ জামাতের লোকজন এই ভাইবটা ক্রিয়েট করছে। আমি এইটার ঘোর বিরোধী। এই পলিটিক্সটা আমি 5 আগস্টের পর বাংলাদেশ থেকে আশা করি নাই। তো আমি এটা এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকতো যে এটা ভাই কেন সেই হচ্ছে, ক্ষেত্রে এটার সেই ক্ষেত্রে আউটকামটা কি? কেন হয়েছে আমি জানি না, তবে তার জন্য তো বিএনপি কে অনেক বড় একটা দায় নিতে হবে ভাই। হুম, নিতে হবে এই জন্য যে কয়েকদিন আগে আহ এই যে চাঁদপুরের এমপি কি হেসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী। ছিলেন, তাই না? হুম, হুম, তো ওনার একটা কথা আমার খুব মজা লাগছে। কয়েকদিন আগে টিভিতে উনি একটা টক শোতে আসছেন, তখন উনি বললেন যে উনি যখন মন্ত্রী ছিলেন হুম, তখন উনি বেশ কিছু নিয়োগ করছেন। হ্যাঁ, হুম। আমি ধরে নিতে পারি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না, কারণ আচ্ছা। যখন মন্ত্রী হুম, নিজে বলেন যে আমি নিজে নিয়োগ দিচ্ছি। হুম, হ্যাঁ, যেমন আপনার চাকরিটায় যদি কেউ বলে যে আমি ওকে চাকরি দিছি, আর আপনি যদি বলেন যে আমি আমার যোগ্যতায় চাকরি নিচ্ছি, দুটোর পার্থক্য আছে। হুম, হুম। এখন মন্ত্রীর দায়িত্ব তো চাকরি দেওয়া না, চাকরি একটা চাকরি পদ্ধতিগত ব্যাপার, সেখানে যে পদ্ধতিগত। সুযোগ পাবে সেই সুযোগ পাবে, যে পাবে না সে পাবে না। হুম, তো সেটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না এখন, যাই হোক। তো উনি বললেন যে কয়েকদিন আগে ওনার নির্বাচনী এলাকায় দেখলেন খুব সকালবেলা উনি নামাজ পড়ে বের হয়েছেন, তার কিছুক্ষণ পরে সকাল আর্লি মর্নিং 8টা 9টার দিকে উনি দেখলেন যে একদল মিছিল দিচ্ছে। হুম, তো উনি ভাবলেন যে আমার পোলাপান এত সকালবেলা কিসের মিছিল দেয়, আমি জানি না। হ্যাঁ, উনি সব চেহারা ওনার হুম, পরিচিত, সবাই ওনার কাছের লোক। হুম, পরক্ষণে দেখতেছি যে ওরা মিছিলে জামায়াতের স্লোগান দিচ্ছে। তখন বলি কি রে, এরা তো আমার ছেলে পেলে, এরাকে জামায়াতের কেন স্লোগান দিচ্ছে? হুম, তখন উনি দেখলেন যে এই ছেলেপেলেগুলোকে চাকরির ব্যবস্থা উনি করে দিয়েছেন, সেই ছেলেপেলেগুলা আজকে জামায়াতের স্লোগান দিচ্ছে। তখন উনি বললেন যে এরা যে আসলে ভিতরে ভিতরে জামায়াত করতো আমি জানতাম না।
হ্যাঁ, তার হুম মানে এরা হচ্ছে যে গুপ্ত সুপ্ত জামায়াত গুপ্ত কর্মী। সুপ্ত জামাত। হুম তাহলে বিএনপির সময়ে বিএনপির যখন 1 থেকে 6 ক্ষমতায় ছিল, হুম তারা হুম বিভিন্ন জায়গায় আম, পুলিশ প্রশাসন বলেন বা সরকারি অন্যান্য যে কোনো সেক্টরে, হুম হুম। আর্মিতে বলেন, দলীয়করণ যে হয়েছে কোনো আর কি, জায়গায় ব্যাপারটা যেখানে একদম যেই স্ট্রেট ফরওয়ার্ড পরিমাণ বললে নিয়োগ, দলীয়করণ হ্যাঁ, হয়েছে। যে পরিমাণ নিয়োগ হয়েছে, বিএনপি ভাবতেছে যে আমি আমার দলের কর্মী নিয়োগ দিচ্ছি। হুম যেমনটা আমরা আওয়ামী লীগের সময়ও দেখছি হুম রিসেন্ট হুম। টাইমে। তো আসলে তারা তখন নিজের কর্মী ভেবে তারা জামায়াতের কর্মী নিয়োগ দিছে। নিয়োগ দিছে, হ্যাঁ, হ্যাঁ। তো তারা জামায়াতের পক্ষে কাজ করবেই, এবং এই জন্যই দেখবেন যে বাংলাদেশ আর্মিতেও এই ছাপটা হুম কিছু না কিছু আছেই। আছে। হুম জামায়াতের বেশ প্রভাব কিন্তু আর্মিতেও আছে। হুম দেখবেন যে সেনাপ্রধান ওয়াকার, উনি যখন জামায়াতের আমির, আপনি জামায়াতের আমির বলছি, সেনাপ্রধান উনি বললেন আমিরে জামায়াত, যেটা জামায়াতের লোকরা ডক্টর ওনাকে শফিককে এটা বলে সম্বোধন সম্বোধন করে করে ওভাবে, যে হ্যাঁ। আমিরে জামায়াত। আমির জামাত। সে হুম সেনাপ্রধান নিজেও আমিরে জামায়াত। আমি বলতেছি না উনি জামায়াত সমর্থক, আমি বলছি না, হুম কিন্তু মনের অজান্তেই ওনার ভিতরে সেই ছাপটা রয়ে গেছে। হুম হুম আমি হুম। বলতেছি না যে উনি, দেখেন উনি আওয়ামী লীগের শেখ হাসিনার পারিবারিক সদস্য। পারিবারিক সদস্য, হ্যাঁ। সো সভাপতি শেখ হাসিনার প্রতি ওনার টান থাকবে। হুম হুম আবার কিন্তু ওনার টোনটা আমার কাছে মনে হয় যে হয়তো ওনার ব্যাচমেট যারা ছিল, হয়তো বা যারা হুম অধস্তন যারা আছে, তাদেরকে উনি এই শব্দটা ব্যবহার করতে শুনছেন, ওনার কাছে ভালো লাগছে, উনি ব্যবহার হুম করেন। হুম এটা হুম হুম বোঝানোর উদ্দেশ্য এটাই যে সেইখানেও জামাতের প্রভাবটা রয়ে গেছে। তো এই হুম। জামাতের প্রভাবটা তৈরি তো আসলে বিএনপি নিজে করে দিয়ে গেছে, তাই না? আচ্ছা, না ঠিক আছে। এটা হতে পারে যে এখন গুপ্তচর বৃত্তি, এটা তো আসলে ভাই কেউ যদি করে সেটা আটকানো তো ডে টু ডে লাইফে পসিবল না। আওয়ামী লীগ পারে না, আওয়ামী লীগের মতো হ্যাঁ, একটা এইটার মনস্টার। এইটার এইটার আসলে মূল সমস্যা যেটা আমার কাছে মনে হ্যাঁ, হয়, যে আমাদের একটা মন্ত্রীরা ট্রাস্ট তাদের, ইস্যু কিন্তু তৈরি হয়ে গেল না। না, ধরেন আওয়ামী লীগের মতো একটা মনস্টার যাদের পুরা ভারতের থেকে শুরু করে বাংলাদেশের এনএসআই, জিজিএফআই থেকে প্রত্যেকটা ইন্টেলিজেন্স এজেন্সির কাজই ছিল মানে বিএনপি যেমন মানে অপোজিশন পার্টি, তাদের কাজ তো হওয়া দরকার ছিল বাংলাদেশের থ্রেট কি কি আসে বা সামথিং, আর ওদের কাজ ছিল হাসিনা গভর্নমেন্টে কিভাবে টিকে রাখতে হবে, বিএনপি জামাত কি করতেছিল নিয়ে। তারা যখন পারে নাই, বুঝে নাই যে এস এম ফরহাদ বা সাদিক কায়েম ওরা ছাত্রলীগে ঢুকছে, ওরা আসলে জামাত ছিল, তাহলে এটা একটা ডে টু ডে লাইফে অন্যান্য মানুষের ক্ষেত্রে হ্যাঁ, বোঝাটা এটা খুব টাফ, অবশ্যই, খুব কারণ টাফ না? এটা, কারণ ওদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ওরা জানতোই না। এটা খুবই মানে অস্বাভাবিক ঘটনা। যেমন অস্বাভাবিক আমার ঘটনা, মনে হ্যাঁ। আছে, আমার আলমা ম্যাটার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমারই এক সিনিয়র, তার হুম নিয়োগের সময় যখন তার ব্যাকগ্রাউন্ড চেক করে জানা গেল যে ওনার পারিবারিক ভাবে ওনারা বিএনপির সাথে অ্যাফিলিয়েটেড, এবং হুম আপনাদের বিএনপির খুব উচ্চ পর্যায়ের এক নেতা, হুম আমি তার নাম মেনশন করছি না স্বভাবতই, আহ, ওনার চাচা হন সম্পর্কে, হুম আপন চাচাই আমি যদি বলি। হুম হ্যাঁ, তো এই জন্য তার নিয়োগটা হয় নাই। তো হুম এতদূর পর্যন্ত তারা ব্যাকগ্রাউন্ড চেক করতে পারে সামান্য একটা ইউনিভার্সিটির লেকচারার পদে নিয়োগের জন্য। তারা তারা দলের কোনো গুরুত্বপূর্ণ পজিশন দিচ্ছে, সেইখানে তাদের ব্যাকগ্রাউন্ড চেক নাই। এটা হাস্যকর। এটা হুম। মানা আসলে কঠিন। এবং তারা কিভাবে তারপরেও গুপ্ত সুপ্ত ছিল আমি ঠিক জানি না। আচ্ছা, এটা 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 নিয়ে লাইক টুডে টুমরো, মানে নিয়ার ফিউচার একটা বড় স্টাডি হওয়া উচিত। মানে হাউ কাম দিস দিস মানে কি বলে এই পলিটিক্সটা, মানে এই পলিটিক্সটা পার্সিয়ালি আপনার দলে থাকা অন্য দলের হয়ে এটা কিভাবে কাজ করে, এটা নিয়ে পৃথিবীতে স্টাডি হওয়া দরকার এইভাবে। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা নিয়ে স্টাডি হওয়া দরকার। আচ্ছা, এখন সেকেন্ড টপিকটাতে যাই, সেটা হলো যে বাংলাদেশে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বা জামাত যদি আসে, মানে আহ, তফাৎটা কি হবে? মানে আপনার এই যে বিএনপি আসলে বিএনপি আসা নিয়ে ভয়টা কি, বা কি কি প্রবলেম ফেস করতে পারে দেশ, আর জামাত নিয়ে আসলে কি কি প্রবলেম ফেস করতে পারে, এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করি এখন থেকে। হ্যাঁ, সেটা সেটা হুম খুবই চমৎকার হবে। হুম। তো তাই না? আপনি শুরু করেন। আমি বিএনপি সাপোর্টার। আমি বিএনপির সাপোর্ট বেসে কথা বলবো লজিক্যাল স্বভাবতই আপনি জায়গা আপনি থেকে। আপনি আপনি খারাপ আপনি দিকগুলো ওদের আমি তুলে ধরবো পার্টির লজিক্যাল জায়গা পজিশন থেকে। হ্যাঁ। হোল্ডার, সেটাই তো স্বভাবতই কাজ করবে যে আপনি বিএনপি কে রিপ্রেজেন্ট করবেন। আমার জায়গা থেকে ভাই আমি কোনো দলের পজিশন হোল্ড করি না।
আমি ও আমি মামুলি ভাই একজন। কোনো পজিশন হোল্ড করি না, সরি, এটা শিখছেন মিস্টেক, আমি কোনো পজিশন হোল্ড করি না, আমি জাস্ট না, একটা এখানে তো সমর্থক। আপনাদের একটা অ্যালায়েন্স বা কিছু এটা একটা আমি অন্য, দেখলাম। এটা ইটস এ ডিফারেন্ট টপিক, এটা একটু অন্য সাইডে চলে যায়। আমি কোনো পজিশন হোল্ড করি না, আমি সমর্থক, জাস্ট একটু সমর্থক। এখানে হুম, হুম। বিএনপির কমিটি আছে, অনেকে পজিশন হোল্ড করে, আমি কোনো পদ পদবিতে নাই। ও, আমি সমর্থক হিসেবে না, কথা না, বলতেছি আপনার সাথে, আচ্ছা, কিন্তু আমি জাস্ট বলি না যে আমি বিএনপি সমর্থক। আমি আপনি বিএনপির প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন, আমি কিন্তু ক্রিটিক। আমি বিএনপির অনেক ক্রিটিক করছি, আমার ফেসবুকে আছে, সবকিছু আছে। আমি ক্রিটিসিজম পছন্দ করি, সেলফ ক্রিটিসিজমও পছন্দ করি। আমার মনে হয় একটা মানুষ, একটা পার্টি, একটা অর্গানাইজেশন নিজেকে যত বেশি ক্রিটিসিজম করবে সে তত বেশি বেটার হবে। হ্যাঁ, ক্রিটিক না প্রত্যেকটা থাকলে সংশোধন করতে পারবে না। সংশোধন আর করতে পারবে না, মানুষের ভুল থাকবেই, ভুল মানুষের থাকবে, দলের ভুল কারণ উই আর থাকবেই। নট, হ্যাঁ মানে আমরা এক্স্যাক্টলি। কেউ ভুলের বাইরে না, মানে না, আমার আমরা আমার ভুল, ফেরেশতা না। হ্যাঁ। আমার ক্রিটিক না থাকলে তো আমি, মানে হুম। আমার খারাপ জিনিসটা দূর হবে না, তাই না? দূর হবে না, রাইট। হ্যাঁ। সো আপনাকে দিয়ে শুরু করি, আপনি মানে বিএনপি থেকে শুরু করেন যে কি কি আচ্ছা, প্রবলেম বিএনপি যদি বাংলাদেশে। ক্ষমতায় হুম। আসে, দেখেন বাংলাদেশের 1971 সালের পর থেকে তো বাংলাদেশে বিএনপি বেশ কয়েকবারই ক্ষমতায় ছিল। হুম। বিএনপি ইটসেলফ আসলে ক্ষমতায় ছিল, আমি বলবো কয়বার। দুইবার, দুইবার ছিল, আরেকবার 1 মাসের জন্য, হ্যাঁ, মানে এক দুই ওইবার তো মাসের জন্য আসলে আর কি। পরবর্তীতে সংবিধানের রিএলেকশন করার জন্য ওইটা। রিএলেকশন করার জন্য একবার আসে, সো বেসিক্যালি উনি হ্যাঁ, একবারই ছিলেন। বিএনপি ইটসেলফ দু- একবার ছিলেন, এর আগে ছিল জিয়াউর রহমান ছিল। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল, আমি বলবো না বিএনপি ক্ষমতায় ছিল, আমি বলবো জিয়াউর রহমান ক্ষমতায় ছিল। কারণ হুম। ওনার ওই তখন ক্ষমতা মাত্র থাকাটা, পার্টিটা ইনিশিয়েট হয়েছে, রাইট, হ্যাঁ, এটা ওইটা পুরোপুরি আসলে ভাবে এটা। পলিটিক্যাল পজিশন থেকে উনি আসেন নাই, উনি সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হয়েছেন। হ্যাঁ, সেটা ভিন্ন বিষয়। এন্ড দেন যেমন আমি পলিটিক্যাল সবসময় বলি পার্টি যে, ফর্ম করছেন। হ্যাঁ, হ্যাঁ, right? যে বিএনপি তৈরি হইতে পারে জিয়াউর রহমান হাত ধরে, কিন্তু বিএনপি কে এই শেপ দিছে খালেদা জিয়া, স্যার, হুম। তাই না? তো সেই হিসেবে খালেদা জিয়া, আমি বলবো যে বিএনপির প্রথম কেউ নির্বাচিত এবং লেজিট প্রাইম সরকার প্রধান, মিনিস্টার, সরকার প্রধান, রাইট। প্রাইম মিনিস্টার। হ্যাঁ। তো ওই সময়টা থেকে, তখন আমরা ছোট ছিলাম, তখন ছোট ছিলাম বলতে হাই স্কুলে আমি পড়তাম। তো তখন থেকে মানে আপনি কোন টেনিয়রের কথা বলতেছেন, নাইনটিন নাইনটি দুই ওয়ান? হাজার ও না, 2001। না, লাস্টেরটা, হ্যাঁ, 2001 লাস্ট, থেকে আচ্ছা আচ্ছা, 6, ওটা ঠিক আছে। ওটা ওটার কথা বলতেছি। হ্যাঁ। ওইটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ ওইটাই রিসেন্ট। হ্যাঁ, হুম। এর আগে অতীত, আমি এর আরো পিছনের গল্পতে যাইতে চাই না। যেমন রাইট। যদি আমাকে কেউ বলে যে দেখেন আমাদের যে বিএনপির স্থপতি যদি বলি, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যদি বলি, যে উনি এইটা করছেন সেটা করছেন, আমার কাছে উনি করছেন তাতে আমার কিছু যায় আসে না। উনি করছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক ওনার কাজের জন্য, ওনার ভুলগুলোকে ক্ষমা করে দিক। হুম। কিন্তু উনি করছেন বিধায় যে তার পরম্পরায় বাকিরা করবে, এটার কোনো গ্রহণযোগ্যতা গ্যারান্টি নেই। নেই। হ্যাঁ। গ্যারান্টি নেই, right. হ্যাঁ। সো আবার খালেদা জিয়া বেশ কিছু ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন, যে পরবর্তীতে তার উত্তরসূরিরা ভালো কাজ করবে এর কোনো গ্যারান্টি নেই। হুম। কিন্তু যখন খালেদা জিয়া শেষবারের মতন প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিলেন, তখন তারেক রহমান ইয়াং নেতা, হুম। আম, খুবই কম বয়স, হুম। 25-26 বছর বয়স, তাই না? না না তখন না না, ওনার এইজ মনে হয় 35 মানে টু 40, 30-এর কিছু একটা, কাছাকাছি তখন আর 35 কি। থেকে 40-এর করেছিল। না, উনি যখন দেশ থেকে চলে যান তখন আমার 33 বছর বয়স না? না, ওনার এখন 60। ও, উনি দেশ, 60 হয়ে গেছে হ্যাঁ, নাকি? 60 ও, হয়ে গেছে, তাহলে আমার হ্যাঁ। ভুল, আমার হিসাবে ভুল ছিল। হ্যাঁ, এই যে, যাই হোক, যাই হোক, তা আমাদের মতোই বয়স আর কি হুম। তখন ওনার, ধরে নিতে পারি। হুম। আহ, তো মানে আমরা বর্তমানে যে বয়সে আছি হুম, সেটা বলছি আর right. কি। তো সেই সময় উনি দলের মানে সরকারের কোনো পজিশনে না থাকলেও, নির্বাচিত কোনো এমপি বা সদস্য হুম। বা অন্য কোনো পজিশনে না থাকলেও, যে দলে ওনার একটা প্রভাব ছিল সেটা আমরা মোরলেস জানি। তার মানে হচ্ছে হুম। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ওনার কিছুটা কন্ট্রিবিউশন ছিল, ছিল অল্প ছিল, হুম। বিস্তর ছিল, কতটুকু ছিল আমি জানি না, ছিল। হুম। কিন্তু সেই সরকারের দোস্ত যুদ্ধ তো কেউই না, তবে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স বাংলাদেশের মানুষের তখন ছিল বলে আমার ছিল কাছে না, মনে হুম। হয় না। তো সেই এক্সপিরিয়েন্স যদি মানুষ ভুলে যেতে পারে খুবই ভালো, যদি ধরে রাখে, বা সেই এক্সপিরিয়েন্স নিয়ে তার বর্তমান দলে যারা আছে তারা যদি একই ধরনের আম, কি বলে সরকার তৈরি করতে চায়, হুম। সেটা সমস্যাই হবে বাংলাদেশের জন্য। আর জামায়াতের দিক থেকে যদি আমি বলি যে, ও, এর আগে আরেকটা জিনিস বলে রাখি। তো ওই যে যে আইডিয়ার কথা যেগুলো বললাম, যে হুম। তারেক রহমানের অনেক আইডিয়াগুলোকে আমি সমর্থন করি, কিন্তু আইডিয়ার হুম। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমি জানি না কি করবেন। যেমন ফ্যামিলি কার্ডের ইস্যুতে আমি কয়েকদিন আগে আপনার এখানটা মন্তব্য করছিলাম, সেটা আসলে হুম। আহ, যে নতুন করে হুম। যে ছাত্রদল থেকে শুরু করে অন্যান্য যারা বিএনপির অঙ্গ সংগঠন আছে, এরা যে এইখান থেকে ভাগ টাকা বসাবে না, খেয়ে ফ্যামিলি কার্ডটা আমি দিবে না, আমি এটা এর আমি গ্যারান্টি এর কি? নিশ্বাস দিতে পারি না। এটা অথবা কেউ, রাইট, এটা এগ্রিড পয়েন্ট।
হ্যাঁ, আসলে যৌক্তিক। কারণ যেহেতু আমি দেখছি না এখনো অবধি, কিন্তু হুম ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না। তবে এটা হুম খুবই সম্ভাবনা আছে এই জিনিসটা ঘটতে পারে, ঘটতে পারে, যে রাইট। তারা হুম এখানে অংশ নিবে, মানে ভাগ হুম বসাবে, সোজা কথা যদি বলি। সে একইভাবে ওনার আইডিয়া গুলো উনি কতটা শক্তভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং স্বচ্ছভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, আই হ্যাভ নো আইডিয়া। যদি হুম করতে হুম পারেন হুম খুবই ভালো। হ্যাঁ। আর জামায়াতের কথা যদি বলি, জামায়াত বাংলাদেশ, জামায়াতের বয়স তো প্রায় 80 বছরের কাছাকাছি। হুম হুম এরা সবসময় হচ্ছে গণমানুষের বিপরীতে কাজ করছে, হুম হুম অলওয়েজ, এদের সৃষ্টি হুম লগ্ন থেকে। আমি জানি না ভারতের স্বাধীনতার পক্ষে ওদের কি অবস্থান ছিল, আমি খুব ভালো জানি না। বিপক্ষে ছিল, মানে পাকিস্তানের স্বাধীনতা বলতেছি, আমি ভারতের স্বাধীনতার কথা বলছি, ও ব্রিটিশদের থেকে আলাদা। ভারতের স্বাধীনতা, আচ্ছা। হ্যাঁ, কারণ পাকিস্তান, আচ্ছা, ওদের জন্ম সরি। তো হ্যাঁ, বেসিক্যালি ভারতে, পাকিস্তানে কিন্তু ওদের ভারতে, জন্ম হ্যাঁ, না। পাকিস্তান জন্ম মানে না, হ্যাঁ। জামায়াতের হুম জন্ম, জামায়াত হুম ইসলাম হিন্দ এখন বোধ হুম হয়, JH, ইন্ডিয়াতে যেটা কাজ করে, মোদি প্রথম এটাই ফাউন্ড করেন। তো কিন্তু উনি পাকিস্তান স্বাধীনতার বিরোধী ছিল। বিরোধী ছিল, হ্যাঁ, হ্যাঁ। যেখানে পাকিস্তানের পাকিস্তান বলতে তৎকালীন ভারতীয় উপমহাদেশের মেজরিটি মুসলিম চাচ্ছিল তাদের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হোক। হুম হ্যাঁ, যেমন জিন্না কিন্তু বলেন নাই যে আমাকে আলাদা দেশ গঠন করতে হবে, উনি বলছেন আমার স্বায়ত্তশাসন দরকার এবং সংসদে হুম আমার আমার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকা দরকার থাকা কংগ্রেসে। দরকার। হুম সেই অনুযায়ী উনি কাজ করছেন। সেটা হন নাই, দিন উনি আলাদা হয়ে গেছে দেশ। হুম এবং দেশ কিভাবে ভাগ হয়েছে আমরা জানি। হুম হুম পাঞ্জাবকে 2 ভাগ করছে, বাংলাকে 2 ভাগ করছে। দুইবার এর করছে। জন্য হুম বলছিলেন যদি পাঞ্জাব আমাকে দিলা কিন্তু পাঞ্জাবের হার্ট রেখে দিলা, বা এরকম হুম কিছু একটা বলছেন। বাংলা আমাকে দিলা কিন্তু বাংলার হৃৎপিণ্ড খুলে রেখে দিচ্ছে, এরকম কিছু হুম একটা মন্তব্য উনি করছিলেন। কারণ হুম হুম যাই হোক, হুম তখনকার সময় জামাত ইসলাম তার বিরোধিতা করছে, হুম কিন্তু পরবর্তীতে উনি ইন্ডিয়াতে থাকেন না, উনি পাকিস্তানিকে নতুন করে রাজনীতি শুরু করেন। আহ মানে মোদির কথা বলছি আমি। দেন বাংলাদেশে জামায়াত ইসলামের একটা উইং হইলো, মানে পুরো পাকিস্তানে। হুম তারপরে এই দেশের মানুষ চাইতেছে যে আমরা স্বাধীন হব, হুম জামাত বলে না আমরা পাকিস্তানি থাকবো। যে হুম পাকিস্তান চায় নাই, তারা সেই পাকিস্তান এখন আবার এত রাখতে চায়। দেশ হুম স্বাধীন হইলো, তারা ওই দেশে চলে গেল কেউ, অধিকাংশ নেতারা, যারা হুম হেড ছিল, তাদেরকে আবার ফিরে আনা হইলো। সে প্রক্রিয়াটা নিয়ে আমি আলাপ করবো না এখন। আহ সব সময় মনে হয়েছে তারা গণজোয়ারের বা গণমানুষের আকাঙ্ক্ষা তার বিপরীতে কাজ করছে। হুম সেই দিক থেকে একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে গণমানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে এই 2024-এর জুলাই গণ অভ্যুত্থান, এই সময় তাদের অ্যাক্টিভিটিটা অ্যাপ্রিসিয়েট করি যে তারা তাও আমার ধারণা এরা করতো না যদি না তারা এইভাবে অপ্রেসড হইতো। তারা হুম এক্সট্রিমলি অপ্রেসড ছিল এই সময়টায়। হুম আহ, তার পার্টিও নিষিদ্ধ ছিল। আমি বলতেছি না নিষিদ্ধ বিএনপি ছিল ছিল না, না। মানে হ্যাঁ, নিবন্ধন বাতিল ছিল, হ্যাঁ, নিষিদ্ধ একদিনের জন্য আহ, ছিল। না, আহ, কিন্তু শিবির বললেই আমরা জানি, প্রকাশ্য শিবির বললেই হত্যাযোগ্য দেখা হ্যাঁ, একটা ইয়ে ব্যাপার ছিল ছিল যে আর কি। একটা কেউ শিবির সন্দেহ মানুষ পিটায় মেরে ফেলছে, তাই না, এমন তো পিটায় মেরে হয়েছে। ফেলছেন। ওই যে আবরার ফাহাদের কথাই আবরার বলি। আবরার ফাহাদ যেমন হুম এক্সাম্পল আছে। তো এরকম ছিল যে তারা মনে হয় ভালোই অপ্রেস ছিল। হুম তো সেই জায়গা থেকে তারা মনে করছে দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কিছু করা উচিত, হয়তো হুম বা এটা হইতে পারে, আমি জানি না। তো এখন রাষ্ট্র কিভাবে চালায় এই ব্যাপারে আমি জানি না, তারা কতটা চালাইতে পারবে। হয়তো চালাইতে পারলেও তাদেরকে যেহেতু আমি দেখি নাই কখনো চালাইতে, তারা কিভাবে চালাচ্ছে এই ব্যাপারে কোনো আইডিয়া নাই। কারণ তাদের অন্যান্য যে উইং গুলো আছে হুম অন্যান্য হুম দেশে, সেইখানেও তারা রাষ্ট্র ক্ষমতা কখনো ছিল না, বা সরকারের কোনো অংশীদারিত্ব তাদের ছিল না। সো হুম জানি না আসলে তারা কি করতে পারবে। যেহেতু জানি না, ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। তো এটা আসলে গ্রে জোন, মন্তব্য করা খুবই ওকে, কঠিন। এখন রাইট, নাইস পয়েন্টস টু বি অনেস্ট। এখন আমি আমার কয়েকটা অবজারভেশনে যাই। অবশ্যই। আপনি যদি বলেন আমি শুরু করি, তাহলে ধরেন বিএনপি আসলে প্রথমে যে প্রবলেমটা হবে, যেটা আমি 91 থেকে যদি শুরু করতে চাই। একানব্বইতে একানব্বইতে যখন বিএনপি সরকার গঠন করে, এটা কাইন্ড অফ মিরেকল ছিল। কারণ তৎকালীন রাজনৈতিক হিস্ট্রি দেখলে এটা বোঝা যায় যে হাসিনা বা আওয়ামী লীগ ভেবে নিয়েছিল যে দে উইল ফর্ম এ গভর্নমেন্ট। ওরা ওদের মন্ত্রীদের পর্যন্ত ঠিক করে ফেলছিল, বাট দেন মেজরিটি ভোট বিএনপি সরকার গঠন করে। যেদিন বিএনপি সরকার গঠন করে, শেখ হাসিনা ওইদিন বলছিল যে আমি এদেরকে একদিনও শান্তিতে দেশ চালাতে দিব না। এখন একটা দেশ ভাই, হ্যাঁ আপনি আরেকটা কিছু একটা অ্যাড করি, হ্যাঁ হ্যাঁ ওনার কিন্তু আরেকটা বিখ্যাত উক্তি আছে যে হ্যাঁ উনি বাংলাদেশে আম, ফিরে আসার পিছনে ওনার একটা বিখ্যাত মন্তব্য আছে যে উনি প্রতিশোধ নিতে আসছেন। প্রতিশোধ নিতে আসছে। উনি আমি শেখ হাসিনার উনি বলতে চাই না, শি ইজ আ মার্ডারার এনিওয়ে। তো এই মহিলা
মানে সাইকোপ্যাথ কিলার, সে বলছে যে বিএনপি কে এখন একটা দেশ মানে আমরা তো পশ্চিমা দেশে আছি, দেখতেছি মানে ডেমোক্রেসিতে ডিভিশন থাকে। স্পেশালি আমি ইন্ডিয়ার এই জায়গাটায় একটা জায়গা খুব পছন্দ করি। ওদের বিজেপি আর কংগ্রেসের যত ভয়াবহ মানে এই ডিভিশনটা থাকুক, ওরা ফরেন পলিসিতে এই রাজীব গান্ধী মনে হয় ওর নাম, ও আর মোদি আর অলওয়েজ অ্যালাইন্ড। রাহুল গান্ধী। সরি মাই ব্যাড, রাহুল গান্ধী, এসে হ্যাঁ রাহুল গান্ধী আর মোদি অলওয়েজ অ্যালাইন্ড, মানে এরা এটাই হওয়া উচিত, ফরেন পলিসি মানে হচ্ছে আমার এক্স্যাক্টলি দেশ আগে, আমার দেশ তাই না? আগে। বাংলাদেশের প্রবলেমটা এইটা হয়, বাংলাদেশে এই কাজটা হয় না। আমার বিরোধী দল যদি আমাকে সাপোর্ট না করে আমি দেশটা চালাইতে পারি না। আমি কামিং টু দ্য পয়েন্ট যে 91 সালে যখন এই কথাটা বলা হলো, 94 সালে জামাত সহ আওয়ামী লীগ আপনার সংসদ থেকে পদত্যাগ করছে, ইনক্লুডেড এরশাদের দল, আপনার জাতীয় পার্টি। জাতীয় ঠিক পার্টি। আছে, 96-তে যে এই যে সেকেন্ড ইলেকশনটা করতে হলো, এটার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট দিতেছি। যখন সংসদ থেকে ওরা সব পদত্যাগ করছে, 1/3 মেজরিটি ছিল না। আমার যদি একটা সংশোধনী করতে হয় আমাদের কারেন্ট কনস্টিটিউশন অনুযায়ী, আমার 1/3 মেজরিটি লাগবে। লাগবে। সেটা ছিল না, সেটা না থাকার কারণে তত্ত্বাবধায়ক সরকারটা আবার বিএনপি ফেরত আনতে হইলে ওদের 1/3 মেজরিটি লাগতো। বাকি সব তো পদত্যাগ করে ফেলছে, দ্যাটস ওয়াই 96 ফেব্রুয়ারিতে ইলেকশনটা করছে, করে 1/3 মেজরিটি আনছে, এনে সংশোধন করছে কনস্টিটিউশনে, করে রি-ইলেকশন দিছে। হুম। নাও কামিং টু 96 সালে আওয়ামী লীগ, এই যে এর মাঝখানে 173 দিন হরতাল ছিল, এই হরতাল জামাত আওয়ামী লীগের সাথে মিলে করছে। হ্যাঁ। ঠিক আছে, 96 সালে যে শেখ হাসিনা ক্ষমতায় এসে, শেখ হাসিনা কিন্তু আহ, আহ, ইয়ের তখন আহ, নিজামী মনে হয় জামাত আহমেদ ছিলেন ওনার, তখন আসলে বেঁচে ছিলেন, গোলাম আজমে বেঁচে ছিলেন মনে হয়, কিন্তু নিজামীর সাথে দেখা করছে, পায়ে ধরে সালাম করছে, মানে যদি আমি ভুল না হই এরকম কিছু একটা ভিডিও আছে। সালাম করে তারা একসাথে আন্দোলন করছে, করে বিএনপি কে হারাইছে, হারায় আওয়ামী লীগকে প্রথমবার আফটার 21 ইয়ার্স মনে হয় আওয়ামী লীগ আবার শেখ মুজিবুরের হত্যার পর প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আইছে। এরপর 2001 সাল। তো এই ব্যাপারটা যদি কেউ বলে এভাবে, যেটা জামায়াত এখন বলতেছে যে অপরাজনীতির আরেকটা দিক, যে 2001 সাল পুরাটা বিএনপির উপর, বা 2001 সাল বিএনপি জামাতের জোট সরকার ছিল, একটা হুম। অন্যায় যদি বিএনপির হয় সেটা জামাত সহ অন্যায় হয়েছে। তার এটা আমি কোনোদিনই সমভাবে দায়ী, ডিনাই এটা করতে সত্য পারবো না। কথা। কারণ হ্যাঁ, তবে এটাও সত্য কথা যে পলিসি মেকিং গুলাতে জামায়াতের কতটা প্রভাব ছিল, আম, জামায়াতের এটা প্রভাব না থাকলে, পলিসি মানে ক্যাবিনেট মেম্বার ছিল জামাতের দুজন, হ্যাঁ, জামাতের দুইজন প্রভাব ছিল, হ্যাঁ। থাকতে হইতো, ওদের মতামত নিতে হইতো। যদি জামাত মনে করতো যে এটা রাষ্ট্রবিরোধী, এটা ওয়েলফেয়ার পলিটিক্স না, সে চলে যেতে পারতো, সে তো যায় নাই, কারণ স্টিক করছে। ঠিক না, সে পদত্যাগ করে নাই। ও যদি পদত্যাগ করতো বিএনপি গভর্নমেন্ট ফল করতো তো 2001 সালে। এটা তো করে নাই, তো সাপোর্ট দিছে, কিন্তু জামাত যে ফ্রেমিংটা করেন, যে নোংরা পলিটিক্সটা করে, পুরো দায়টা বিএনপির উপর দিয়ে দেয়। এখন না, এটা লেটস কামিং এটা টু দ্য এইটা আসলে যেমন ওরা যেমন যেমন ডক্টর শফিক থেকে শুরু করে সবাই যেমন এটা এটা বলে যে আহ, কি টানা 4 বার না 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হুইচ ইজ দুর্নীতিতে এ ফলস চ্যাম্পিয়ন ছিল। স্টেটমেন্ট, মানে এটা যদিও হ্যাঁ। ফলস স্টেটমেন্ট, এ- তারপরেও বলে। এটা বলে একইভাবে বিএনপি যেমন বলে যে তারা 1971-এ তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি। সো এই জায়গাটাও আমি বলবো যে বিএনপিরও কিছুটা দায় নিতেই হবে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে এই হুম, এই দুইটা এই দুই যে মানে পয়েন্ট থেকে একজন একজনকে ব্লেম করা উচিত না। আপনি যে উচিত না, বললেন হ্যাঁ। যে হুম, তারা তো সরকারে ছিল, তারা সরকারের দায়িত্ব তো তার কাছেও সমানভাবে যায়, আমি সেটা মনে করি সমানভাবেই যায়। এই জন্যই এই এই জিনিসটার আমি জানি না, এটা কাইন্ড অফ এটা পলিটিক্যালি তাদের নিজেদের বুমেরাং হয়ে ফিরে আসতেছে। আমি এই জন্য বলছি বুমেরাং, এই যেহেতু তারা যদি বলে যে বিএনপি হুম, দুর্নীতিবাজ, হুম, বিএনপি হুম, হচ্ছে কি বলে 5 বারের চ্যাম্পিয়ন ছিল দুর্নীতিতে, ওই সরকারে তারাও সরকারের অংশ ছিল সকল, তার মানে হচ্ছে তারাও দুর্নীতি 5 বারের হুম, চ্যাম্পিয়ন, যেমন তারাও দুর্নীতিবাজ। একইভাবে বিএনপি যখন ওদেরকে বলে যে 1971 অবদান যাচাই রাজাকারের বাংলাদেশ, ব্যাপারটা না, হ্যাঁ। সবাই জানে এটা বিএনপির বলা উচিত না, এই জন্য এটা বিএনপি বুমেরাং হয়ে আসতেছে এই জন্যই কারণ যে তাদের সাথে জোট মেম্বার ছিল, যখন হ্যাঁ। যখন সেটা ছাড়াও আম, জিয়াউর রহমান যখন সরকার গঠন করেন, তখন জিয়াউর রহমান সরকার বলে বিএনপি যখন গঠন করেন, বিএনপির মেজরিটি সদস্য ছিল মুসলিম লীগের। হ্যাঁ, এবং মুসলিম লীগ 1971-এ জামায়াত ইসলামের মতোই অবস্থানে ছিল। তারা কখনো তার জন্য সূচনায় ভুগছে বলে আমার জানা নাই।
আবার জামায়াতে ইসলাম যখন 1971-এর পরে বাংলাদেশে তো মোটামুটি জামায়াতে ইসলাম অস্তিত্ব ছিল না, এবং সাইদি তখন মধ্যপ্রাচ্যে গোলাম আজম থেকে শুরু করে সবাই হজ বা ওমরা করতে গিয়ে আর ফেরত আসে না, তারা পাকিস্তানে অবস্থান করছে। জিয়াউর রহমান তাদেরকে ফিরে আনছেন, যদি এইভাবে বলি, পাসপোর্ট দিয়ে জি ফিরে ফেরেছেন যদিও। এইটা কিন্তু শুরু হয়েছিল শেখ মুজিব থেকে, ঠিক আছে? শেখ মুজিব শেখ কিন্তু মুজিবের সবাইকে সময়কার সাধারণ আরেকটা কথা, ক্ষমা হ্যাঁ, ক্ষমা না ঘোষণা এটা আমি করছে। জানি, শেখ মুজিবুর রহমানের হ্যাঁ। ওইখানে দুইটা স্পিচ আছে, দুইটা স্পিচ আমি আমার ধারণা আলাদা আলাদা ভাবে ছিল, এই জন্য মানুষ এদেরকে অ্যালাইন করতে পারে না। প্রথম হুম, স্পিচ ছিল উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, পরে হুম, আরেকটা ওনার স্পিচ ছিল ওটা খুব সুন্দর, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে, আমার সাল এবং তারিখ মনে নাই, হুম, 32 নম্বর বাড়ি থেকে ওনার এই স্পিচটা ছিল। এখানে উনি বলছিলেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন এটা সত্য, কিন্তু যুদ্ধাপরাধের বিচার উনি করবেন। সাধারণ ক্ষমার ঘোষণার অর্থ এই নয় যে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার উনি করবেন না। সাধারণ ক্ষমার উদ্দেশ্য ছিল এইটাই যে তখনকার অস্থিরতাকে আপাতত একটা কি বলে, ধামাচাপা দিয়েও যদি বলি শব্দটা, আমি জানি না অ্যাপ্রোপ্রিয়েট না, কি বলে, তখনকার অস্থিরতাকে একটু ঠান্ডা করার জন্য সেই সাধারণ ক্ষমা ঘোষণা করা। হুম। হ্যাঁ। আর এর পরবর্তীতে এই দায়গুলো, যেটা আমি বলতেছিলাম, যে এই দায়গুলো কিন্তু বিএনপির এড়ায় যাওয়ার সুযোগ নাই। সেই জন্য আমি বলি যে জামায়াত ইসলাম যুদ্ধাপরাধী ছিল 1971-এ, অবশ্যই তাদের অনেকেই ছিল, তারা বলুক আর না বলুক। হুম, হুম। লজিক্যালি আমি সেটা এক্সপ্লেন করতে পারি, সেটা অন্য আলাপ হবে। আম, তো একইভাবে বিএনপি তাদেরকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে, মানে জিয়াউর রহমানের কথা যদি বলি, তখন উনি কিন্তু সুযোগ আওয়ামী লীগকেও জিয়াউর রহমান সুযোগ করে দিছিলেন। অবশ্যই আওয়ামী লীগকে তখন মানে সুযোগ, এবং আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছিল, আওয়ামী লীগ স্টপ হয়ে তো বাকশাল ক্রিয়েট হয়েছিল হ্যাঁ, শেখ মুজিবুর মারা যাওয়ার পরে। বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা জিয়াউর রহমানকে এর জন্য বলা হয়। হুম, নট অনলি জামাত ইসলাম, শেখ হাসিনা বা আওয়ামী লীগকেও তো রিস্টাবলিশ করছে এখন আউট হ্যাঁ, অফ গুডউইল। মানে আমি ব্যাপারটা এইভাবে দেখতে চাই, ইট ওয়াজ আউট অফ গুডউইল, এখানে পলিটিক্স এর থেকে। না না, আউট অফ গুডউইল হইলেও দেখেন এখানে একটা বিষয় আছে, এই বাকশাল, ডিসিশনটা কতটুক ভালো। হুম, হ্যাঁ, হুম, এবং তার জন্য কিন্তু সেই দায়টা কিন্তু আহ, মানে এটা কিন্তু কখনোই মানে মোচন হবার না। এই সাপটা হুম। ওনাকে বয়ে বেড়াইতেই হবে, বিএনপিকে এই সাপ বয়ে বেড়াইতেই হবে, কোনো ওয়ে নাই। একইভাবে ওই দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়া না হওয়া, জামায়াত ইসলামকে এই সাপ বয়ে বেড়াইতেই হবে, এখান আচ্ছা, থেকে বের আচ্ছা, হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, হ্যাঁ, রাইট, এইটা মানে ঠিক আছে, ওকে। অতীত নিয়ে আরেকদিন ডিসকাস করলে অনেক বড় ডিসকাশন হয়ে যায়, এটা আরেকদিন করা যাবে। আমরা তাহলে প্রেজেন্ট আসি, যেমন বিএনপি, মানে জামাত, ও মানে বিএনপি, এখন বিএনপি যদি এবার গভর্নমেন্ট ফর্ম করে, আমি এই টপিক গুলো বলার রিজন ছিল এটা, জামাত যদি মানে বিরোধী দল যে থাকে সে যদি তাকে শান্তি না দেয়, দেশ চালানো খুব কঠিন হবে, কোন রকম কাজ হুম। করাটা খুব টাফ হবে, এটা দুই ক্ষেত্রেই। জামাত গভর্নমেন্ট ফর্ম করলে এটা আরেকটু ওর্স হবে জামাতের জন্য, কারণ বিএনপি জামাত থেকে বড় দল। জামাত যতটুক ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারবে, বিএনপি হয়তো এর থেকে বেশি পারবে বিরোধী দল না, থাকলে। আমার কাছে আমি কিন্তু এখানে একটু দ্বিমত পোষণ হুম, করি, এই জন্য হুম, দেখেন, দেশ, আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে খুব ভালো পারফর্মার। ওই যে শেখ হাসিনা বলছিল না যে বিএনপি খালেদা জিয়াকে আমি একদিনে শান্তিতে থাকতে দেবো না, হুম। বা বিএনপি, উনি কিন্তু সেটা করে দেখাইছেন। উম, হ্যাঁ, আওয়ামী এইটার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। স্পেশালি মানে আওয়ামী লীগ মানে খুব বেশি, এখন দুইটা স্পেয়ার এটা কাজ করে, যেমন 2007 থেকে 2008 সালে এইটা, এই 24-23-এর দিকে মোস্ট প্রবাবলি কোনো একটা ইনফ্লুয়েন্সার এটা নিয়ে ভিডিও বানাইছে। আহ আমার নামটা মনে নেই, যাই হোক, শাহেদ আলম, জিল্লুর রহমান, কেউ একজন ভিডিও বানাইছে উইথ এভিডেন্স। 2007 থেকে 2008 সালে যে এই কথাটা বলা হয় যে আওয়ামী লীগ খুব রাজপথ দখল করে, আওয়ামী লীগ ভাই, আওয়ামী লীগ রাজপথ টাজপথ দখল করছে, এগুলি ভেই ভুয়া কথা। ঠিক আছে, বিএনপি যতদিন ক্ষমতায় ছিল 2006 সাল পর্যন্ত, মানে ক্ষমতায় যতদিন বিএনপি গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ কোনো আন্দোলন করতে পারেনি। যেদিন ক্ষমতা থেকে গেছে, এরপরে ওই লগি বৈঠার যে আন্দোলনটা, এইটার পর ক্ষমতা থেকে ছাড়ার পর হয়েছে। তো এরকম আন্দোলন বিএনপি অনেক ক্রিয়েট কিন্তু করছে, কিন্তু এই, ব্যাপারটা ছিল। আপনি কি জানেন হুম, একই সাথে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যেটা আবারও বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে। হুম, কোনটা? হুম, যে আপনি যে বললেন যে 1 থেকে 6 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ আন্দোলন করতে পারে নাই, হুম, এটা এই জন্য বুমেরাং হয়ে যাবে। দেখেন, তার মানে হচ্ছে এটা প্রকাশ করে, আমি বলছি না হুম, তারা সেটা করছে, আমি বলছিলাম আপনার কথা থেকে এটা প্রকাশ করে যে বিএনপি খুব কঠিন ভাবে তার বিরোধী দলগুলোকে দমন করছেন, হুম, এই জন্য না, তারা আচ্ছা, রাজপথে আন্দোলন করতে পারেন নাই। না, না, ওকে, ঠিক আছে, এটা না। তো আমি এই জন্য বললাম যে আমরা যখন কথাগুলো বলি, এটা চাইলে আপনি আপনার ইয়ে থেকে কেটে দিতে পারেন, সমস্যা নাই। ও না, না, আমি কাটবো না, আমি এটা আপনার বুমেরাং। কথাটা আমি ডিবাঙ্ক করতে পারবো। হ্যাঁ, আমি কেন বলছি যে আন্দোলন মানে আওয়ামী লীগ যে গর্জনটা দেয়,
আমার হ্যাঁ পয়েন্ট অফ ভিউ ছিল যে আওয়ামী লীগ খুব গর্জন দেয় যে তারা প্রচন্ড রকমের হচ্ছে গিয়ে দুর্দান্ত প্রতাপ সহ বিরোধী দলে থাকছে, বিরোধী দলে থাকে খুব আন্দোলন সংগ্রাম করছে। এই ব্যাপারটা মিথ্যা, মিথ্যা ইন্টারপ্রিটেশন হয় বা পোর্ট্রেশন হয়। ঠিক আছে, আন্দোলন করা আরেকটা হচ্ছে যে আন্দোলন করে সরকার ফালায় দেয়া, দের ইজ এ ডিফারেন্স। আন্দোলন তো আওয়ামী লীগ করছে 2001 থেকে 2006 পর্যন্ত, কিন্তু আন্দোলন করে যে সরকার পালায় দেওয়ার মতো বহুত আন্দোলন করছে, না, কোনো ওইটার সাথে দলই আমি ডিসএগ্রি করি। কোনো দলই বাংলাদেশ এটা করতে পারে না। এটা করতে পারেনি। সেকেন্ড থিং হলো যে 2014 সালের আগ পর্যন্ত, 8-এর পর অনেক কিছু হয়ে গেছে। 8-এর পর যেমন হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে 57 জন অফিসারে মারছে, ওইটার পর একটা মেজর চেঞ্জেস আসছে। তারপরেও 13-14 পর্যন্ত, 13-তে 4টা সিটি কর্পোরেশন ইলেকশনে বিএনপি জিতছে কিন্তু। হুম হুম গাজীপুর, ঢাকা, হুম চিটাগং আর মনে হয় সিলেট হুম। এই জন্য ইমিডিয়েটলি নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন বন্ধ পরের করে বার। দিয়েছিল। তো তখন পর্যন্ত একটা ব্যালেন্স ছিল পুরাপুরি ভাবে দলীয়, মানে যে আওয়ামী লীগ যে ফোর্সটা পাইছে এটা 14-র পর, মানে 13-14 ইলেকশনটা পার করার পর থেকেই তারা এইরকম ভয়াবহ রকমের শক্তিশালী, ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে গেছিল। এখানে বাংলাদেশের জনগণ বা আওয়ামী লীগের নেতাকর্মী শক্তিশালীতে না, পুরোটা আসছে ভারত থেকে। যাই হোক, এইটাই আমি বলতেছি, আওয়ামী লীগের স্ট্রেংথের জায়গাটা ছিল ভারত। এটা আওয়ামী লীগের নেতাকর্মীও না, বাংলাদেশের। আমি ওই জায়গা থেকে বললাম যে এই সরকার পতনের আন্দোলন, মানে আপনি যে বললেন যে 1 থেকে যে আন্দোলন করতে দিছে, তখনও কিন্তু প্রশাসনে প্রশাসনের দলীয়করণ হয়েছে, কিন্তু ওই আগের প্রশাসনেরও, কারণ গভর্নমেন্ট একটা পর পর চেঞ্জ হইতেছিল, লোক কিন্তু রয়ে গেছে। কিছু হইলেও চেক এন্ড ব্যালেন্স ছিল। ধরেন 70-30%, আমি ধরে নিলাম যে গভর্নমেন্ট হচ্ছে কি পাওয়ারে আছে, ওর 70% বা 60%, 40% কিন্তু আগের গভর্নমেন্টের লেগাসিটা ছিল। তো পুরাপুরি ভাবে যে 1 থেকে 6 সাল পর্যন্ত কবজা করে ফেলতে পারবে, ব্যাপারটা কখনো এরকম না। বিএনপির আরো কয়েকটা ভালো কাজের মধ্যে একটা ছিল অপারেশন ক্লিন হার্ট, যেটা আবার বিএনপি কে আমি দুর্বল করে দিছে। আমি যে বলি যে র্যাব ফর্ম করার পর বাংলাদেশের পলিটিক্সে তো মাসেল পাওয়ার একটা আনডিনায়েবল ফ্যাক্ট। মাসেল পাওয়ারকে আপনি ডিনাই করতে পারবেন না, স্পেশালি আপনি গ্রামে গঞ্জে। এটা একটা মানে পার্ট অফ আওয়ার সোসাইটি। ইটস ব্যাড না গুড, ইটস ভেরি ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা তো ফ্যাক্ট। এখন ওই ফ্যাক্টের জায়গা থেকে বিএনপি কিন্তু তাদের হোল্ড করা যে মাসেল পাওয়ার ছিল, নিজেরাই আর্মি থেকে, অপারেশন ক্লিন হার্টের কথা আমি বলতেছি, ম্যাক্সিমাম কিন্তু ওই জায়গায় খুন করছে। মানে খুন হুম করছে বলতে পুলিশ ধরছে, মানে প্রশাসনের ওয়েতেই ডিল করছে এটা দিয়ে। তো এটা কিন্তু একটা গুড ইনিশিয়েটিভ, অনেক বড়। যেখানে আওয়ামী লীগের হাসিনা যত বড় মাফিয়া, সে তারা তত বেশি ই করছে, কি বলে, ওন করছে। কিন্তু বিএনপি এই কাজটা করেনি। ম্যাডাম জিয়া এই কাজটা, মানে আমি ভালো একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। কামিং টু মাই মানে মেইন পয়েন্ট, যেটা যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে যদি জামাত বা বিরোধী দল থেকে এই জায়গাটা থেকে হেল্প না আসে, রান করতে পারবে না। আবার জামাত গভর্নমেন্ট ফর্ম করলেও বিএনপি থেকে হেল্প না আসলে রান করতে পারবে না। এই বিএনপির মেইন চ্যালেঞ্জেস হবে, যেটা মেইন চ্যালেঞ্জ, যে চাঁদাবাজি নিয়ে একটা। আমি বিএনপির সমর্থক হয়েও আমি বুঝি না ভাই। আমি আপনার কোশ্চেন করতেছি, আমি আপনার প্রশ্ন করতে চাই। একটা গরিব মানুষের কাছে, আপনি একটা গরিব মানুষের একটা থাপ্পড় দেন, থাপ্পড় দিয়ে আপনি 200 টাকা ধরায় দেন, সে আপনারে ভাই পরের ক্ষণেই বলবো, স্যার ঠিক আছে, ঠিক আছে। ওর কাছে এই ফিজিক্যাল হার্ম, মানে একটা থাপ্পড় থেকে বা আপনি একটা গালি দেন, এটা থেকে ওর কাছে ওর টাকার মূল্যটা বেশি, কারণ সে ওই টাকা দিতে তার ভাত খাইতে হবে ওই দিনে। একটা বড় লোকের কাছে 2000 টাকা চলে গেল, ডাজন্ট ইভেন ম্যাটার। ওর আপনি একটা গালি দেন, ও এটা মনে রাখবে, ও আপনার উপর এটা রিয়েক্ট করবে, আজকে ও কালকে ও একটা মাইট দেন, ও আপনার খবর করে ছাড়বে। হুম বড় লোকের কাছে সম্মানটা টাকা থেকে ম্যাটার করে বেশি। হুম হুম। বিএনপির চাঁদাবাজি যারা করতেছে, ওদের একটু কমন সেন্স, মানে এরা কি, মানে আমি এইটাই খুঁজে পাই না যে এরা কে, কোন চিন্তাধারায়। চাঁদাবাজি তো বড় লোকগুলি থেকে করতেছে, এগুলি অন্যভাবে হইতেছে, কিন্তু গরিব যে লোকগুলা থেকে যে ওরা দোকান টোকান থেকে চাঁদাবাজি করতেছে, এটা একটা ব্লান্ডার। এই ব্লান্ডারটা, এইটা নিয়েই কিন্তু রাজনীতিটা জামাত করতেছে এখন। এইটা কেন বুঝে না যে ভাই, আমি একটা গরিব মানুষ থেকে 100-200 টাকা নিতেছি, এই টাকাটা সে, এই টাকাটার অভিশাপ আছে, এই টাকাটা সে, ডেফিনেটলি। মানে সে হয়তো কিছু কইতে পারতেছে না, কারণ তার ওই শক্তিটা নাই, কিন্তু সে যে অভিশাপটা দিতেছে, সে যে কষ্টটা পাইতেছে, এটা ভোটের মাধ্যমে আসবে। ঠিক আছে, আসবে। আমি তো বিশ্বাস করি যে এই চাঁদাবাজির জন্য বিএনপি 10-15% ভোট হারায় ফেলছে। এখন বেশিও হারাইতে পারে, বেশি আসবে। হারাইতে পারে, বিশ এবং পার্সেন্ট আমার হারাইতে কাছে পারে। মনে হয় এবার নির্বাচনে যদি আম, মানে ভোট পার্সেন্টেজ যদি খুব হাড্ডাহাড্ডি হয়, হুম ইভেন বিএনপি যদি হেরেও যায়, আহ, হুম
এই একমাত্র কারণ হবে এটা, এটা এছাড়া অন্য না, কোনো এটা কারণ আমি দেখি না। একমাত্র কারণ বলতে পারি না, কারণ চাঁদাবাজির ব্যাপারটা ঢাকা শহরে যতটা প্রমিনেন্ট সব জায়গায় কিন্তু এতটা না আবার। না এরকম অনেক আসন আছে যেখানে কিন্তু চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, কিন্তু এই যে হাতিয়ার জামাত তো পলিটিক্স নোংরা, মানে ন্যাস্টি পলিটিক্স বা সুবিধাভোগী পলিটিক্স করে অভ্যস্ত। ওরা ওই 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 চাঁদাবাজি বলতে যে সব জায়গায় এরকম গড় হয় এরকম না, সব মেট্রোপলিটন গুলাতে জায়গায় এটা না বেশি। হইলেও বেশ অনেক জায়গায় হচ্ছে। বেশ অনেক আমার জায়গায় আবার এটা কিন্তু ভাই, ধরেন বিএনপি যদি না করে, জামাত যে জায়গায় শক্তিশালী, জামাত ওই জায়গাগুলি ওদের দখলে রাখছে, কিন্তু এটা আসে না। আমি ঢাকার বাইরের কথা কইতেছি, ঢাকার বাইরে সব জায়গায় তো জামাত এত শক্তিশালী হতো না, কিন্তু ধরেন আপনি আপনি খুলনার ওইটা জামাতের অনেক প্রভাবশালী একটা জেলা, আমার নামটা মনে হইতেছে না, সাতক্ষীরা মনে হয়। আপনি জাস্ট ফর এক্সাম্পল জামাতের ডমিনেন্স কিছু জেলায় যান, ওইখানের আপনি বাজার বলেন, বাস স্ট্যান্ড বলেন, এগুলি কিন্তু জামাতের নেতাদের দখলে। হুম, হুম। দখলটা মানে ওই যে আমি বললাম যে বাংলাদেশের সোসাইটিতে মাসল পাওয়ার ডিনায়াবল না, এটা থাকবেই, এটা কোনো, এখন ওই জায়গাগুলাতেও এরকম ভাবে ফোকাস হচ্ছে না হয় না, কারণ ওই যে মেইন সবকিছু ফোকাস হচ্ছে মেট্রোপলিটনে, মেট্রোপলিটনে বিএনপির দখলে। এটা খুব প্রবলেম, এটা আমি স্বীকার করে নিচ্ছি। তো এটা একটা প্রবলেম, এটা বিএনপির অনেক ভালো করে ডিল করতে হবে। তারেক রহমান কে এটা নিয়েও বহুত জামাতিরা ব্যাশিং করে, আহ, যেটা বাস্তবতা। বাংলাদেশের মানুষ খারাপ ভাই, বাংলাদেশের সোসাইটি নষ্ট, আপনি একদিন এটারে বেস্ট বানাইতে পারবেন না। জামাত যে একদিন বলে, হবে না তো, হয় নাকি হবে না সেটা তো। কখনো? জামাত যেটা বলে, যেটা মিথ্যা হোক, যে আমি আসলেই চাঁদাবাজি অফ করে দিব, দুর্নীতি অফ করে দিব, জীবনেও পারবে না। জীবনেও পারবে না, ঠিক আছে? চাঁদাবাজি অফ করতে হবে, মানে ভলিউম কমানোর চেষ্টা করতে হবে, আস্তে 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 ইমপ্রুভ হবে। দুর্নীতি, চাঁদাবাজি, এগুলি নাই করে দেওয়া সম্ভব না, এগুলি ইমপ্রুভমেন্ট হবে। এটা বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্ষমতায় আসলে। ডেফিনেটলি, ডেফিনেটলি। সেকেন্ড চ্যালেঞ্জ যেটা হবে, যেটা আমি দেখি দুই পক্ষ থেকে হইতে পারে, বিএনপি যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ নিয়ে জামাত রাজনীতি করবে, প্রকাশ্যে না করুক গোপনে করবে, যেটা একটা আলাদা ডিসকাশন অফ টপিক আছে, ওটা নিয়ে আমি ধরেন আপনার সাথে আরেকটা পডকাস্ট করতে পারি, যে আওয়ামী লীগ নিয়ে রাজনীতি যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এর আমি জাস্ট একটা হিন্ট চাপ দিলাম যে এটা হইতে পারে, ওইটা কিভাবে ডিল করবে এটা আরেকটা বড় চ্যালেঞ্জ। থার্ড হচ্ছে আহ, বিরোধী দল চাবে, মানে জামাত তো চাবেই ক্ষমতা যাওয়ার জন্য, এটা খুব স্বাভাবিক। আমি তো এই যেই এক্সপেকটেশনটা রাখছিলাম 5 আগস্টের পর, হইতেছে না। ওইটা কিভাবে ডিল করবে এটা থার্ড চ্যালেঞ্জ হবে বিএনপির জন্য। আর জামাতের আমি যে প্রবলেম গুলো দেখি, আপনি যদি কোনো পয়েন্টে আপনার মনে হয় যে ইউ হ্যাভ সাম আদার থিংস টু সে, আপনি আমাকে আটকায়েন। আমার সবচেয়ে কষ্ট বা সবচেয়ে ভয় যেটা জামাতকে নিয়ে, আওয়ামী লীগ সমর্থক আর জামাত সমর্থকদের মধ্যে আমি বিন্দু পরিমাণ কোনো পার্থক্য খুঁজে পাই না। আওয়ামী লীগ সমর্থকরা ঠিক যা যা করতো, জামাত সমর্থকরা তাই তাই করতেছে। আপনি, উদাহরণ? আমি উদাহরণ সহ দিচ্ছি, আপনি ফেসিস্ট হবেন, ধরেন আপনি একটা চেয়ারের প্রধান, আপনার 90% ইনফ্লুয়েন্স আসবে আপনার ওই চেয়ারের আশেপাশের লোকজন থেকে, আপনার 10% ইনফ্লুয়েন্স নিচ থেকে আসবে 90%। শেখ হাসিনা উঠার পিছনে এই যে মেহের আফরোজ শাওন, এই মদখোর টদখোর যে আছে না কিছু, এই যে হারপিকখোর মজুমদার, তারপরে যে অমির রহমান পিয়ালটিয়াল, মানে এগুলি এই কিছু বুলশিট, বুলশিট এসব ছাগলগুলি যেগুলি ওর পিছনে ঘোরাঘুরি করে। হাসিনা নিজেও একটা সাইকোপ্যাথ, আর ওর পাশে এই সাইকোপ্যাথ গুলাই ছিল ও, যারা। আমি আমি একটু একটু হুম, বাধা দেই। হুম, আমি হাসিনাকে সাইকোপ্যাথ বলতে রাজি না এই জন্যই, যখন আপনি কাউকে বলবেন যে সাইকোপ্যাথ, তার মানে সে মানসিক রোগে আক্রান্ত। হুম, যখন কেউ মানসিক রোগে আক্রান্ত থাকে, তখন তাকে মানসিক হাসপাতাল ট্রিটমেন্ট দরকার হয়। সে হুম। কিন্তু তার অপরাধের শাস্তি পায় না। আচ্ছা, মানে আমি সাইকোপ্যাথ বলতে, এখন সাইকোপ্যাথের মধ্যেও তো ডিফারেন্স আছে, মানে কিছু লিগালি রাইট, এখন সে কিলার, সে সাইকোপ্যাথ, সে কি বলবো ভাই, মানে ওর কাজকর্ম, এটা কি নর্মাল মানুষের কাজকর্ম? মানে কোনো নর্মাল মানুষ কি এভাবে করতে পারে? ব্যাপারটা না, তো ওইটাও মানে। পরামর্শ করতে পারে না। এই যে রিসেন্টলি দেখবেন, এই যে ট্রাম্প, এপস্টেন ফাইল নিয়ে অ্যাবসেন্ট যেগুলো ফাইল, হয়েছে, তাই না? ট্রাম্প যা এগুলো তো করতেছে এগুলো তো সাধারণ মানুষের কার্যক্রম না। কার্যক্রম। তারা আসলে অসাধারণ মানুষের কার্যক্রম না। আমি যদি বলি যে এরকম যে আহ, এরাও মানুষ, আমরাও মানুষ, তবে ওই তাদের সাথে আমাদের পার্থক্য আছে, এই আর কি। কিন্তু তারা যে এই আর কি। সাইকোপ্যাথ, এটা আমি বলতে পারি না।
ওই যে রিসেন্টলি আরেকটা লেখায় আচ্ছা, একদিন পড়ছিলাম যে এগুলো perpetrator, that would be the proper word, the criminal. They're হুম criminals. ক্রিমিনাল, Criminals. ঠিক প্লেন আছে? এন্ড সিম্পল। হাসিনা নিজে থেকে ক্রিমিনাল, তার আশেপাশের লোকজন তারা মোর ইনফ্লুয়েন্স করছে তাকে আরো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত হ্যাঁ, হওয়ার জন্য। যেরকম হ্যাঁ, এই জুলাই আন্দোলনে এরা সব রাজাকার, এরা সব খুন করে ফেলো, এই যে তুমি আরো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে সংযুক্ত হও। হ্যাঁ, আওয়ামী লীগের এই কাজটাই আমি জামাতের সমর্থকদের মধ্যে দেখতেছি। জামাতের হয়তো এখন দুইটা জিনিস, একটা হচ্ছে নেপোটিজম, আরেকটা হচ্ছে সংগঠন, মানে দলীয় আদর্শ, আপনার আদর্শগত পলিটিক্স করা। জামাতের মধ্যে হয়তো নেপোটিজম নাই, কিন্তু জামাতের আমির কিভাবে ইলেক্ট হয় এটা নিয়েও আমার ডিবেট। কারণ জামাতের এক একটা আমির বছরের পর বছর থাকে, মানে ইটস নট লাইক যে থাকে। 2-3 বছর পর পর চেঞ্জ হয় বা ভোট হয় বা হোয়াটসঅ্যাপার, তাদের ডিফারেন্ট লম্বা সময় থাকে, একটা লম্বা সময় থাকে। লম্বা সময় 20 বছর, মানে বেঁচে থাকার আগ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত এক্সপায়ার না হয় ততক্ষণ পর্যন্ত ওরা থাকে। হ্যাঁ, যেমন তারপরও গোলাম আজম কিন্তু মৃত্যুর আগেই উনি দল থেকে মানে আমিরের পদ থেকে সরে গেছেন, পর কিন্তু নিজামী আবার আসছে। নিজামী কিন্তু ওনার মৃত্যুর আগ পর্যন্ত হ্যাঁ, নিজের মৃত্যুর ওই আগ পর্যন্ত ছিলেন, ছিল। ঠিক আছে। তো যাই হোক, এখন জামাতে ইসলাম হয়তো মানে যদিও ওই গোলাম আজমের ছেলে বা এই আমি আরমান কে, আরমান। ব্যারিস্টার আরমান, ওনার ছেলে না নাকি? হুম, হুম। না, তা বাইসলামান হচ্ছে মীর কাসেমের ছেলে। মীর গোলাম কাসেমের আজমের ছেলে, ছেলে হচ্ছে যে ব্রিগেডিয়ার আজমি। আজমি, আজমি, সরি মাই ব্যাড। তো ওদের থেকেও তো লিডার আইছে, এবার এমপি ক্যান্ডিডেট তো হইতেছে। হ্যাঁ, শুধু আরমান আসছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি তারপর ওটা ধরে নিলাম যে ওকে এতটা পরিবারতন্ত্রী নাই যেমন শফিকুরের ছেলে কি পরবর্তীতে জামাতের প্রধান হলো, ঠিক আছে। কিন্তু দলীয়গত ভাবে যে মানে ডেমোক্রেটিক টাইমলাইনের ভিতর থেকেই ফেসিস্ট ক্রিয়েট হওয়া যায়, সেটার উজ্জ্বল উদাহরণ হচ্ছে ভারত আর আমেরিকা। দুইটাই পৃথিবীর মানে ডেমোক্রেসির সবচেয়ে বড় জায়গা। ট্রাম্পের রিসেন্ট অ্যাক্টিভিটি, সে কিন্তু ইলেক্টেড, ভোটে ইলেক্টেড, এন্ড তার পার্টিতে কিন্তু নেপোটিজম নাই, কিন্তু হুম, সে হুম, ফেসিস্ট হয়ে গেছে। সে ঠিক বলতেছে সামটাইমস ফেসিস্ট হইতে হয়। তারা নিজেদের লোক মারতেছে, যে আইসের যে অ্যাক্টিভিটি গুলো রিসেন্টলি মিনেপোলিস সিটিতে, মিনেসোটা স্টেটের দুইটা মানুষকে গুলি করে খুন করে ফেলছে। বোথ অফ দেম ওয়ার হোয়াইট অ্যান্ড হুম। দে ওয়ার একজন তো বর্ন হসপিটাল নার্স। আমেরিকান সিটিজেন, ঠিক আছে, হ্যাঁ। বর্ন আমেরিকান সিটিজেন। নিকেল গুড, রেনি নিকেল গুড আর অ্যালেক্স প্রেটি। ওদের হত্যাটা এত ভয়াবহ ছিল যেটা আমার ঠিক হাসিনার আমল মনে করাই দিছে। পুলিশগুলি সামনে থেকে কোনো কারণ ছাড়া পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে 10টা গুলি করছে অ্যালেক্স প্রেটিরে, 3টা গুলি করছে নিকেল গুডরে। এইটা আর হাসিনার আমলের আমি কোনো তফাৎ দেখি না। এন্ড রাইট আফটার দ্যাট ওদের হোমল্যান্ড সিকিউরিটির যে সেক্রেটারি ক্রিস্টিনিয়ম, সে খুব স্ট্রেট ফরওয়ার্ড ইনক্লুডিং ট্রাম্প বলে দিতেছে যে এরা ডোমেস্টিক টেরোরিস্ট, যেভাবে হাসিনা বলতো জঙ্গি, জামাত জঙ্গি শিবির, বিএনপি হুম, হুম। জঙ্গি, একদম সেম। আপনি মোদির রাজনীতি দেখেন, আমাদের ভাই 5 মিনিট আছে তো এরপর শেষ হয়ে যাবে। তো আমি এই পয়েন্টটা শেষ করে আরেকদিন ইনশাল্লাহ কথা হুম, হবে। হুম, তো sure. মোদির রাজনীতি দেখেন আপনি, সেম ওয়েতে ভোটে জিতে এসে সে ফেসিস্ট হয়েছে। তো ফেসিস্ট হইতে হলে নট নেসেসারিলি যে আপনার নেপোটিজমই থাকতে হবে। ডেমোক্রেটিক ওয়েতেই ফেসিস্ট আপনি হতে পারবেন। And জামাতের সংগঠনের এই প্রত্যেকটা গুণাবলী আমি দেখি। জামাতের একটা, যেমন বিএনপির আমি থাউজেন্ডস অফ যারা হচ্ছে পদ হোল্ড করে, বড় বড় পদ হোল্ড করে, তারা বিএনপির অ্যাক্টিভিটি নিয়ে ক্রিটিক করে, আত্মসমালোচনা করে, যেটা মাস্ট নেসেসারি আপনার ফেসিস্ট হওয়া থেকে আটকানোর জন্য। জামাতের একটা সমর্থক, জামাতের একটা ক্রিটিক করে একটা পোস্ট শেয়ার করছে, আমার দেখেন ভাই, আপনি না, ট্রাই এটা করেন না এটা খোঁজার। এটা এটা করে না তো। ওরা খুব চেইন অফ কমান্ড ফলো করে। যেমন এক্স্যাক্টলি। সেনাপ্রধান যা বলবে বাদ বাকি অফিসার বলে সোলজার সবাই তাই ফলো করবে। ওরা একইভাবে একইভাবে চলে। এইটাই আমার ভয়, যে জামাত ক্ষমতায় আসলে জামাত দল হিসেবে ফেসিস্ট হবে। জামাতের সমর্থকরা একইভাবে আওয়ামী লীগের সমর্থকরা যেভাবে ওদের সবকিছুতে ফুয়েল দিয়ে গেছে, জামাতের সমর্থকরা একইভাবে ফুয়েল দিয়ে যাবে। আওয়ামী লীগ যেভাবে বলছে যে আমাদের সব ভালো, বাকি সব রাজাকার, পাকিস্তানি হ্যানত্যান, জামাতের এরা একই হ্যাঁ, কথায় কথায় যে চাঁদাবাজ, খারাপ, আমি ভালো তুমি খারাপ। জামাতের লাস্ট ভয়ানক যে ব্যাপারটা হবে ভাই, আওয়ামী লীগ তো খুললাম খুল্লা খারাপ, যে আমি খারাপ তুই আমার পারলে নামা। জামাত হয়েছে ভালোর পিছনে, ওদের সব আকামি আছে, কিন্তু ওরা কয় যে আমরা অনেক ভালো। ওদের এমন কোনো আকাম নেই যেটা ওরা করে না, কিন্তু ওরা কয় আমরা অনেক ভালো। আর হয়েছে ওরা মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করবে। এই ডিভিশন বাংলাদেশকে আনস্টেবল করে দিবে। তুই ভালো মুসলিম, আমি খারাপ মুসলিম, তোর ইসলাম ঠিক নাই, আমার ইসলাম ঠিক আছে। আমার সবচেয়ে ভয়ের জায়গাটা ভাই এটাই, জামাত ক্ষমতায় আসলে।
আমাদের মনে হয় 1-2 মিনিট আছে, আপনার যদি কিছু ওই জায়গায় আচ্ছা, না, একটু বলার থাকে। জামায়াতের যে জিনিসটা হচ্ছে এই চেইন অফ কমান্ড একটা উপকারিতা আছে। উপকারিতা হচ্ছে যদি ওদের দলীয় প্রধান, এখন যেমন ডক্টর শফিক হাসান বা ভবিষ্যতে যারা থাকবেন, এরা যদি সত্যি মন থেকে চায় যে আমি দেশে করাপশন রাখবো না, এদের ইচ এন্ড এভরি কর্মী বা নেতা যারা আছে সবাই সেটা অনুসরণ করবে। এদিক থেকে বিএনপির হচ্ছে একটু নেগেটিভ পয়েন্ট থাকবে। আম, মানে হয়তো প্রধান চাচ্ছে যে আমি দুর্নীতি রাখবো না, কিন্তু তার দলের আরেকজন মন্ত্রী হাইলি করাপ্টেড, সেটা উনি আটকাইতেও পারবেন না। এই দিক থেকে হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে দুইজনের একটা পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট। এছাড়া দেখা যাক, আমি এটা আমি জানি না কি ডিবাঙ্ক হবে। করতে পারতাম, কিন্তু আপনি কি ওই পয়েন্ট গুলাতে যে জামাত দল হিসেবে ফেসিস্ট হবে, মানে আপনি যে চেইন অফ কমান্ডটাই, এইটাও তো নেগেটিভলি ইম্প্যাক্টটাই কিন্তু বেশি হ্যাঁ, পজিটিভ ইম্প্যাক্ট থেকে। সেটা তো হয়ই, সেটা কি সেটা তো আপনার হয়ই, যেমন ধরেন সিমিলার, আমরা পেজ সিমিলার পেজে আছি যে এই হ্যাঁ, সেটা তো ভয়গুলা অবশ্যই থাকা কি? না, সেটা হুম, সেটা খুবই স্বাভাবিক। ওই যে বললাম যে এরা অনেকটা যেমন আমি বলি যে জামায়াতের সাংগঠনিক যে স্ট্রাকচার এটা অনেকটা বামপন্থী দলগুলোর মতন, হ্যাঁ, যে হুম, কমরেড ভিত্তিক, বা এরা কি বলে হুম। এটাকে, আরেকটা শব্দ আমি ভুলে গেছি। যেমন ওরাতে আহ, কি বলে যে রোকন, কিন্তু ওরা বামপন্থী বলে ওদের হচ্ছে কমরেড। ক্যাডার ভিত্তিক হ্যাঁ, সংগঠন, ক্যাডার ক্যাডার। ভিত্তিক, মানে দুইটাই ক্যাডার ভিত্তিক, কিন্তু এরা রাইট। কমরেড বলে আর কি, এরা বলে রোকন বা কিছু একটা ক্যাডার বলে, বলে। সাথী, যাই হোক। এবং এদের সব স্ট্রাকচার একই রকম। এবং দেখা গেছে যুগে যুগে বামপন্থী দলগুলো যেখানেই আছে তারা উম, দিন শেষে একনায়কতন্ত্রের আহ, এই সবটাই তাদের প্রকাশ পাইছে সব জায়গাতেই। হ্যাঁ, তো জামায়াতের সেই সব স্বরূপ প্রকাশ পাওয়ার সম্ভাবনা তো থাকেই, কিন্তু এটার উপকারিতা যেটা হচ্ছে তারা যদি ভালো হইতে চায় ভালো হইতে পারে, কিন্তু উদাহরণ খুব একটা নাই, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, ওকে। আমাদের মিটিংটা শেষ হবে, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। মানে আমি পার্সোনালি ইচ্ছা আছে এই পডকাস্ট হ্যাঁ, গুলো বিভিন্ন ইনশাআল্লাহ। মানুষের, মোর মানুষ হয়তো জয়েন করানোর ইচ্ছা আছে। ভালো লাগলো ভাই কথা বলে। হ্যাঁ, ওকে। তাহলে ভালো থাকবেন, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ।